এবার আমরা আমাদের মূল ক্লাসটাতে যেতে পারি। আজকের ক্লাসে একেবারে সংক্ষিপ্তভাবে আমরা দেখে ফেলার চেষ্টা করব ভারতে মুসলমানদের আগমন এবং সুলতানি আমল সম্পর্কে। এই ব্যাপারটা নিয়ে আমরা কথাবার্তা বলার চেষ্টা করব। শুরুতে ভারতে মুসলমানদের আগমন দেখব এবং তারপর আমরা কথা বলার চেষ্টা করব সুলতানি আমল এই ব্যাপারটা সম্পর্কে। শুরুতে মুসলমানদের আগমন দেখব এবং এরপর সুলতানি আমলে আমরা কথাবার্তা বলবো। তবে তার আগে একটা জিনিস ক্লিয়ার করে ফেলা খুব দরকার। একটা জিনিস ক্লিয়ার করে ফেলা খুবই দরকার। আপনারা যারা যারা এর আগের ক্লাসটা করেছেন, আপনারা এর আগের ক্লাসটা যারা করেছেন তারা দেখেছেন আগের ক্লাসে আমরা অনেকটা সময় ধরে মৌর্য, এরপর গুপ্ত, এরপর পাল, মৌর্য, গুপ্ত, পাল এবং সেন বংশ এদের সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা করেছি। এই যে সময়কালটা নিয়ে আমরা কথা বলেছি বা আলাপ আলোচনা করেছি, মূলত আমরা কিন্তু তখন আসলে ভারতবর্ষের ইতিহাস নিয়ে কথা বলি নাই। আমরা ভারতবর্ষের ইতিহাস নিয়ে কথা বলিনি। তাহলে আমরা কিসের ইতিহাস নিয়ে কথা বলছি? আমরা কথা বলেছি বাংলার ইতিহাস নিয়ে। আমরা কথা বলেছি বাংলার ইতিহাস নিয়ে। অর্থাৎ মৌর্য বংশ তারা ঠিকই বাংলার পাশাপাশি ভারতের অনেকগুলো অঞ্চল শাসন করেছে। গুপ্ত বংশ একইভাবে বাংলা শাসন করেছে, বাংলার পাশাপাশি ভারতের অনেকগুলো জায়গা তারা শাসন করেছে। কিন্তু গত ক্লাসে এই যে বংশগুলো ভারতের অনেকগুলো জায়গা যে শাসন করতেছে, এটা নিয়ে আমরা কোনো কথাই বলি নাই। আমরা শুধু কথা বলেছি আমাদের বাংলাতে তারা যে শাসনটুকু করেছে সেটা নিয়ে। প্রশ্ন হচ্ছে কেন? কারণটা খুব সহজ। আপনি যে পরীক্ষাটা দেবেন চাকরির, ওই পরীক্ষাতে প্রাচীন বাংলার শাসন আসে, ঠিক আছে? ভারতবর্ষের শাসন অনেক বড় ব্যাপার, সেটা কিন্তু আসে না। কিন্তু আজকের ক্লাসে আমরা সেটা করছি না। আজকের ক্লাসে শুরুতেই আমরা যে টপিকটা দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে ভারতে মুসলমানদের আগমন, বাংলায় না কিন্তু। ফলে এখানে একটা চমৎকার বৈপরীত্য তৈরি হচ্ছে। কি রকম? আপনাকে গত ক্লাসে আমি পড়ায় ফেলছি বাংলায় বাংলায় লক্ষণ সেনকে হারিয়ে বাংলায় লক্ষণ সেনকে হারিয়ে 1204-এ 1204-এ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি মুসলিম শাসন বা ইসলাম ধর্মাবলম্বীদের শাসন শুরু করে দিয়েছিল। কিন্তু এখন আমি কথা বলতেছি ভারতে মুসলমানদের শাসন। বাংলায় মুসলমানদের শাসন আসার মানে 1204-এর অনেক আগেই ভারতে মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে চলেন এবার আমরা সেটা দেখার চেষ্টা করি। আচ্ছা, সো বুঝতেই পারছেন তাহলে বাংলাতে ইসলামিক শাসন শুরু হয়েছিল 1204-এ। কিন্তু বুঝতেই পারছেন 1204-এ শুরু হলো, ভারতে মুসলমানদের শাসন শুরু হয়েছে আরো অনেক 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 আগে। আমরা অনেক অনেক আগে যাওয়ার চেষ্টা করব। কততে যাব? আমরা আজকের ক্লাসটা শুরু করব ভারতে মুসলমানদের শাসন শুরু হওয়ার সেই সময়টা থেকে। আর সেই সময়টা 712 খ্রিস্টাব্দ। 712 খ্রিস্টাব্দ। 712 খ্রিস্টাব্দে 712 খ্রিস্টাব্দে ভারতের কি অবস্থা সেটা আমরা ফার্স্টে জানবো। 712 খ্রিস্টাব্দে ভারতের কি অবস্থা? ভারতের অবস্থা তখন বেশ খারাপ। ভারতের অবস্থা তখন বেশ খারাপ। ভারতে তখন একক কোন শাসক, একক কোন সম্রাট, একক কোন রাজা, কারোরই শাসন নাই। ভারতের ভিন্ন ভিন্ন অঞ্চল ভিন্ন ভিন্ন শাসকেরা শাসন করেন। ভিন্ন ভিন্ন অঞ্চল ভিন্ন ভিন্ন শাসকেরা শাসন করেন। যেমন সিন্ধু, এই জায়গাটা একজনের শাসন করে। পাঞ্জাব, এই জায়গাটা আরেকজনের শাসন করে। তামিলনাড়ু বা নিচের দিকে যে প্রদেশগুলো আছে সেগুলো অন্যান্য শাসকরা শাসন করেন। কিংবা ভারতের অন্যান্য যে স্থান আছে সেগুলো অন্যরা শাসন করছে। অর্থাৎ বলাই যেতে পারে অবস্থাটা ভারতে একক কোন রাজার অধীনে নাই। আর এই যে একক কোন রাজার অধীনে ভারত নাই, তখন মুসলমানদের কি অবস্থা? মুসলিমরা তখন বেশ শক্তিশালী একটা অবস্থায় আছে। কেন? কারণ মুসলিমদের তখন চলছে ভাই, খুব ভালো করে আমরা জানি, উমাইয়া খিলাফত। মুসলিমদের তখন চলছে উমাইয়া খিলাফত। আমরা প্রত্যেকে এখানে জানি যে ভাই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যুর পর ইসলামে খিলাফত প্রথা চালু হয়।
খিলাফত মানে কি? খিলাফত মানে হচ্ছে প্রতিনিধিত্ব। খিলাফত মানে হচ্ছে প্রতিনিধিত্ব। খলিফা, খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। আর খিলাফত মানে হচ্ছে প্রতিনিধিত্ব করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর যারা ইসলামিক বিশ্বকে, ইসলামিক জাতিকে বা মুসলমান জাতিকে প্রতিনিধিত্ব করবেন, তারাই হচ্ছে খলিফা বা খিলাফত পরিচালনা করবেন। প্রথম যে খিলাফতটা প্রতিষ্ঠিত হয়েছিল সেটির নাম উমাইয়া খিলাফত। প্রথমে আমরা ৪ খলিফার শাসন দেখেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহ, হযরত ওসমান রাদিয়াল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহ। আলী রাদিয়াল্লাহর মৃত্যুর পর, আলী রাদিয়াল্লাহর মৃত্যুর পর শুরু হয়েছিল উমাইয়া খিলাফত। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে এটি শুরু হয়। আর এই উমাইয়া খিলাফতেরই এই অঞ্চল বলতে মানে ইরাক, ইরান, এই অঞ্চলের দায়িত্বে যে মানুষটা ছিল তার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। তার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। তিনি তখন হাজ্জাজ বিন ইউসুফ তখন ইরাকের ইরাকের বা পূর্বাঞ্চলের শাসনকর্তা। ইরাকের বা তিনি তখন পূর্বাঞ্চলের শাসনকর্তা ছিলেন। ইরাকের বা পূর্বাঞ্চলের শাসনকর্তা ছিলেন। আপনি মাথা চুলকে বলতে পারেন, এ পূর্বাঞ্চল মানে কি ভাই? খুব সহজ। আপনি চিন্তাটা শুরু করেন যে ভাই, তখনকার সময় তারা মানে হচ্ছে উমাইয়া খিলাফতের এরা হচ্ছে মূলত সিরিয়ার দামেস্কে সিরিয়ার দামেস্কে রাজধানী স্থাপন করেছিল। আব্বাসীয়দের সময় এসে রাজধানী পরিবর্তন হয়ে বাগদাদে চলে আসে। কিন্তু উমাইয়াদের সময় রাজধানী ছিল সিরিয়ার দামেস্কে। সো দামেস্কের ডান দিকটাতে যদি আপনি আসেন, তাহলে আপনি ইরাককে খুঁজে পাবেন। দ্যাটস ওয়াই ডান মানে পূর্ব, তাই পূর্বাঞ্চলের শাসক ছিল হাজ্জাজ বিন ইউসুফ। আর হাজ্জাজ বিন ইউসুফ ব্যক্তি হিসাবে বেশ কঠোর খোট্টামোট্টা স্বভাবের ছিলেন, যে কারণে তিনি অনেকগুলো অঞ্চল জয় করার চেষ্টা করেন। তবে তিনি একা যে জয় করতে একটু আনমিউট রাখতে হবে আপু, ভয়েস আমি করে দিচ্ছি, দাঁড়ান, আমি ব্যবস্থা করছি। কিভাবে যে করে ব্যবস্থা, আবার দাঁড়ান, খুঁজেই তো পাচ্ছি না কেমন। ওকে, হুম হুম হুম। Ah, make host, put in waiting room. মিউট হয়ে গেছে, চমৎকার, কি অসাধারণ ব্যাপার স্যাপার। তারপর যা পড়ছিলাম সেখানে ফেরত আসি। আচ্ছা, হাজ্জাজ বিন ইউসুফ, হাজ্জাজ বিন ইউসুফ একটু মিউটের সমস্যা ছিল, আমরা মিউট করতে পেরেছি, চমৎকার। আচ্ছা, যেটা বলছিলাম, হাজ্জাজ বিন ইউসুফ তিনি ছিলেন ইরাকের বা পূর্বাঞ্চলের শাসনকর্তা। তো তিনি মানুষটা বেশ খোট্টামোট্টা স্বভাবের ছিলেন, কিন্তু খোট্টামোট্টা স্বভাবের হলেও তিনি কিন্তু অনেকগুলো অঞ্চল জয় করার বা ওই অঞ্চলটা জেতার জন্য লোক পাঠানোর ব্যবস্থা করেন। কোথায় কোথায় তিনি লোক পাঠিয়েছিল? তিনি মূলত এই হাজ্জাজ বিন ইউসুফ মূলত মূসা বিন নুসা এরকে পাঠিয়েছিলেন। মূসা বিন নুসা এরকে পাঠিয়েছিলেন। এবার আপনার মাথায় প্রশ্ন আসবে, এ মুসা বিন নুসা এরকে ভাই কোথায় পাঠালো? মুসা বিন নুসা এরকে তিনি পাঠিয়েছিলেন উত্তর আফ্রিকাতে। মুসা বিন নুসা এরকে তিনি পাঠিয়েছিলেন উত্তর আফ্রিকায়। এবার আপনারা আমার উপর রাগ করতে পারেন যে ভাই, আজীবন শুনে আসছি দক্ষিণ আফ্রিকা, উত্তর আফ্রিকা আবার কোথায়? না, উত্তর আফ্রিকা কোনো দেশ না। উত্তর আফ্রিকা হচ্ছে আফ্রিকার, আফ্রিকা মহাদেশটার উপরের দিকের যে দেশগুলো আছে সেগুলোকে বলা হয় উত্তর আফ্রিকা। এই উত্তর আফ্রিকার শাসনকর্তা করে বা উত্তর আফ্রিকা অঞ্চল জয় করার জন্য মুসা বিন নুসা এরকে পাঠানো হয়েছিল। কে পাঠিয়েছিল? হাজ্জাজ বিন ইউসুফ পাঠিয়েছিল। পরবর্তীতে পরব- পরবর্তীতে এ মুসা বিন নুসাইর তিনি তারিক বিন জিয়াদকে মুসা বিন নুসাইর তারিক বিন জিয়াদকে পাঠিয়েছিল স্পেন জয় করার জন্য। পরবর্তীতে তারিক বিন জিয়াদ স্পেন জয় করেছিল। স্পেন জয় করেছিল। এবার আমাদের আজকের ক্লাসে স্পেন জয় করা বা উত্তর আফ্রিকা জয় করা
কোনোটাই টপিক না। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ভারতে কিভাবে জয় করলো মুসলিমরা সেটা জানা। প্রথমেই ক্লাসে বলে ফেলেছি যে ভাই, বাংলাতে মুসলিম শাসন শুরু হয়েছিল 1204-এ, কিন্তু ভারতে ইসলামিক শাসন বা মুসলিমদের শাসন শুরু হয়েছে আরো আগে, 712 খ্রিস্টাব্দে। আর ওই সময়টাতে চলছিল উমাইয়া খিলাফত। আর তখন মানে 712 খ্রিস্টাব্দের ওই সময়টাতে পূর্বাঞ্চলীয় বা ইরাকের শাসনকর্তা, খলিফানা শাসনকর্তা ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ বেশ দক্ষ শাসক, কিছুটা কঠিন স্বভাবের ছিলেন। তিনি উত্তর আফ্রিকা জয় করার জন্য পাঠিয়েছিলেন মুসা বিন নুসা এরকে, স্পেন জয় করার জন্য ওই মুসা বিন নুসা এরই পাঠিয়েছিল তারিক বিন জিয়াদকে। আর ভারত জয় করার জন্য হাজ্জাজ বিন ইউসুফ পাঠিয়েছিল তার ভাতিজাকে, তার ভাইয়ের ছেলেকে, যার নাম মোহাম্মদ বিন কাসিম। আমরা এখন জানার চেষ্টা করব মোহাম্মদ বিন কাসিম কিভাবে জয় করলেন ভারত বা সিন্ধু। কেন সিন্ধু জয় করলো, ভারত কেন না, স্পেসিফিকলি কেন সিন্ধু, এটাও আমরা জানবো। আসেন শুরু করা যায়। তাহলে হাজ্জাজ বিন ইউসুফ মোহাম্মদ বিন কাসিমকে পাঠালো, তাকে পাঠিয়েছিল। আমরা এক নজরে একটু সামনে আগালে এইখানে একটা ছবি দেখা যাচ্ছে। এই ছবিটা মোহাম্মদ বিন কাসিমের বলে প্রচলিত আছে, ঠিক আছে? এই মানুষটি হচ্ছে মোহাম্মদ বিন কাসিম বলে বিভিন্ন বইতে দেখতে পাওয়া যায়। ছবিটা একটু দেখে নিলাম, আবার বেঁকে আসি। আচ্ছা, তো মোহাম্মদ বিন কাসিমকে তিনি এই অঞ্চলে প্রেরণ করেছিলেন। এবার আমাদের মাথায় পাল্টা একটা প্রশ্ন জাগে, 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করলো। মোহাম্মদ বিন কাসিমটা কে? মোহাম্মদ বিন কাসিম হচ্ছে ভাতিজা। কার ভাতিজা? হাজ্জাজ বিন ইউসুফের ভাতিজা। হাজ্জাজ বিন ইউসুফটা কে? হাজ্জাজ বিন ইউসুফ হচ্ছে ইরাকের বা পূর্বাঞ্চলের শাসনকর্তা। কিন্তু প্রশ্ন হচ্ছে, পূর্বাঞ্চলের শাসনকর্তা হলেই কি তিনি হঠাৎ করে সেনাবাহিনী পাঠিয়ে দিতে পারেন? হঠাৎ করে তিনি কি যোদ্ধাদেরকে পাঠিয়ে দিতে পারেন? উত্তর হচ্ছে না। যুদ্ধের কোনো না কোনো একটা কারণ দরকার হয়। কারণটা কি ছিল? আসেন কারণ খুঁজে বের করি। মূলত আপনাকে শুরুতে আমি বলে ফেলছি যে ভাই, ভারতের অনেকগুলো অংশে অনেকগুলো শাসকের শাসন কার্য ছিল। এর মধ্যে সিন্ধু এই অঞ্চলটি শাসন করতেন, সিন্ধু এই অঞ্চলটা শাসন করতেন রাজা দাহির। সিন্ধুর রাজা ছিলেন রাজা দাহির। দাহির দাহির বেশ বলা যেতে পারে বাজে শাসক ছিলেন। কিভাবে তিনি বাজে শাসক ছিলেন, কি করে বুঝলেন? খুবই সহজ ব্যাপার। মূলত যেটা ঘটেছিল, শ্রীলঙ্কাতে মূলত শ্রীলঙ্কাতে বেশ কিছু বণিক সম্প্রদায়ের বসবাস ছিল, মানে ব্যবসা বাণিজ্য করত। আর আরবের লোকরা আগে থেকেই অনেক ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করত, যে কারণে আরবের লোকদের সাথে ওই শ্রীলঙ্কার ব্যবসায়ীদের বেশ ভালো একটা সম্পর্ক ছিল। আর এই বেশ ভালো সম্পর্কটা থাকার কারণে আরবের এখানটাতে লোকজন আসতো, শ্রীলঙ্কার এই পাশটাতে মানে আরবের নিচের জায়গাটা থেকে শ্রীলঙ্কাতে লোকজন আসতো, ব্যবসায়ীরা মূলত। এই ব্যবসায়ীদের আসার কারণে শ্রীলঙ্কাতে কিছু মানুষ ধর্মান্তরিত হয়ে মুসলিম বা ইসলাম ধর্ম গ্রহণ করে। একবার তারা সিদ্ধান্ত নিল যে আমরা কিছু সম্পদ টম্পদ নিয়ে সৌদি আরবে যাব, সেখানে কিছু ব্যবসা বাণিজ্য করব, পাশাপাশি হজ আদায় করব, হজ আদায় করব। আর যদি সম্ভব হয় সিরিয়াতে গিয়ে, সিরিয়ার রাজধানী দামেস্কাস, সেখানে গিয়ে খলিফার সাথে দেখা করব। এই উদ্দেশ্যে শ্রীলঙ্কা থেকে তারা রওনা হলেন সৌদি আরবের পথে। কিন্তু সৌদি আরবের পথে যাওয়ার সময় তাদেরকে জলদস্যুরা আক্রমণ করে, এবং জলদস্যুরা আক্রমণ করে তাদের যা কিছু সম্পদ টম্পদ ছিল সবকিছু লুণ্ঠন করে নিয়ে যায়। ধারণা করা হয় এই জলদস্যুদের সাথে সিন্ধুর রাজা দাহিরের বেশ ভালো সম্পর্ক ছিল। কেন? এটা কেন ধারণা করা হয়? কারণ যখন এই মানুষগুলো এভাবে জলদস্যুদের হাতে শিকার হলো, তাদের পরিবার অনেক দিন ধরে অপেক্ষা করছিল, মানুষগুলো ফেরত আসছিল না। হজেও গেল তো এতদিনে ফেরত চলে আসার কথা। তারা বেশ চিন্তিত হয়ে পড়ে। অতঃপর তারা হাজ্জাজ বিন ইউসুফের সাহায্য কামনা করে। হাজ্জাজ বিন ইউসুফ সৌদি আরবে লোক পাঠান খবর নেওয়ার জন্য যে শ্রীলঙ্কা থেকে কেউ হজ করতে এসেছে কিনা। অবাক কাণ্ড, সেখানে গিয়ে তারা জানতে পারলো, মানে হাজ্জাজ বিন ইউসুফের লোক জানতে পারলো, কেউই এখানে হজ আসেনি কেউই এখানে হজ করতে আসেনি। তারা বুঝতে পারলেন
জাহাজ জলদস্যুর কবলে পড়েছে। দাহিরের কাছে তারা তখন সাহায্য প্রার্থনা করে যে আপনি তো এখানকার রাজা, আপনি এই জলদস্যুদেরকে দমন করার ব্যবস্থা করেন বা এদেরকে বন্দী করার, গ্রেপ্তার করার ব্যবস্থা করেন। কিন্তু দাহির কোনো কিছুই করলেন না। দাহির কোনো কিছুই করলেন না। হাজ্জাজ বিন ইউসুফ এতে ক্ষেপে যান। পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফের যে লোক গিয়েছিল তাকে তিনি আদেশ দেন, এক কাজ করো, এই অসহায় পরিবারগুলোর, যেহেতু কর্তা ব্যক্তিরাই ব্যবসা করতে গিয়ে হারিয়ে গেছে, জলদস্যুদের কবলে পড়েছে, তাদের নারী বা কন্যা সন্তান যারা আছে বা ছোট বাচ্চা যারা আছে, এদেরকে এদেরকে সিরিয়ার রাজধানী দামেস্কে অথবা হাজ্জাজ বিন ইউসুফের কাছে নিয়ে আসো। এদেরকে এখান থেকে রাজকোষ থেকে অর্থ দেওয়া হবে, তারা এখানেই থাকবে। তারা তাদের পরিবারের সকল সহায় সম্পত্তি সবকিছু নিয়ে আবার রওনা হলো দামেস্কের দিকে, অথবা হাজ্জাজ বিন ইউসুফের কাছে তারা যাবে। দুই জায়গার যে কোনো এক জায়গাতে যাবে, মানে ইরাকে যাবে বা দামেস্কতে যাবে। লক্ষ্য খুব পরিষ্কার। কিন্তু এবারও, অর্থাৎ আবার ২ নম্বর বার আবার জাহাজ আক্রমণ করা হয়। নারীদের ইজ্জত লুণ্ঠন করার চেষ্টা করে, কারণ আগের বার মানুষজন হজ করার জন্য, কিছুটা ব্যবসা করার জন্য গিয়েছিল, কিন্তু এবার তো পরিবার পরিজন যাচ্ছে, এখানে নারী শিশু এদের সংখ্যাই বেশি ছিল। এদেরকে লুণ্ঠন করা হয়, জাহাজ লুণ্ঠন করা হয়, নারীদের সম্ভ্রম হানি করার চেষ্টা করা হয়। কয়েকজনের সম্ভ্রম হানি করা, কয়েকজন পালিয়ে বাঁচতে পারেন। এই খবরটা পৌঁছায় হাজ্জাজ বিন ইউসুফের কাছে। এবার হাজ্জাজ বিন ইউসুফ ক্ষেপে যান এবং সিদ্ধান্ত নেন ভারত আক্রমণ করার। এর আগে আরো কয়েকটি অভিযান পরিচালনা করা হয়েছিল, সেগুলো ব্যর্থ হয়। কিন্তু এবার যখন এই ঘটনাটা ঘটে, এবার তিনি সিদ্ধান্ত নেন বড়সড় একটি বাহিনী প্রেরণ করবেন। আর এই বড়সড় বাহিনী প্রেরণ করার জন্য দায়িত্ব দেওয়া হলো মোহাম্মদ বিন কাসিমকে। মোহাম্মদ বিন কাসিমকে হাজ্জাজ বিন ইউসুফ নিজের কিছু যোদ্ধা দিলেন। যোদ্ধা দেওয়ার পর মোহাম্মদ বিন কাসিম খলিফার দরবারে গেল। খলিফার কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করলো যে আপনি কিছু সৈনিক দেন। খলিফা বললেন যে না, আমার পক্ষে সৈনিক দেওয়া সম্ভব না, এখন সৈনিকরা অন্যত্র যুদ্ধ করছেন, দিতে পারবো না সৈনিক। এরপর মোহাম্মদ বিন কাসিম সিরিয়ার দামেস্কের দাঁড়িয়ে, মানে মূল রাস্তাতে দাঁড়িয়ে, তিনি কান্না জড়িত কণ্ঠে যেই নারীরা সম্ভ্রম হানি হয়েছেন তাদের কথা বলতে শুরু করেন, এবং এভাবেই তিনি সৈন্য সংগ্রহ করা শুরু করেন। অতঃপর তিনি প্রায় ৬,০০০, বাড়তে 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 পরবর্তীতে যেটা ১২,০০০-এ ঠেকেছিল, সৈনিক নিয়ে রওনা হন সিন্ধু জয় করার উদ্দেশ্যে বা দাহিরকে পরাজিত করার উদ্দেশ্যে। আশা করি বুঝতে পারতেছেন কেন সিন্ধুর সাথে এই ঝামেলা হয়েছে। ভারতের বিভিন্ন অংশে বিভিন্ন রাজা ছিল, কেন সিন্ধুর সাথে ঝামেলা হয়েছে? কারণ শ্রীলঙ্কা থেকে যখন জাহাজটা যায় সৌদি আরবের দিকে, তখন এই সিন্ধুর এই জায়গাটাই পার করে ওইটার পাশ দিয়ে যেতে হয়। দ্যাটস ওয়াই ঝামেলাটা ওখানে লেগেছিল। সিন্ধুর রাজা তাহিরকে পরাজিত করার জন্য মোহাম্মদ বিন কাসিম রওনা হলেন। রওনা হওয়ার পর তিনি প্রথম যে বন্দরটাতে এসেছিলেন, সেই বন্দরের নাম দেবল বন্দর। সেই বন্দরের নাম দেবল বন্দর। বর্তমানে এটি বর্তমানে এটি পাকিস্তানের করাচির কাছাকাছি। কেউ কেউ কোনো কোনো বইতে বলছে এটা করাচি শহরটাই দেবল বন্দর ছিল, কেউ কেউ বলতেছে এটা করাচির কাছাকাছি। দেবল বন্দর কোথায় জিজ্ঞেস করলে করাচি তাকাবেন। আচ্ছা, মোহাম্মদ বিন কাসিম প্রথম প্রথম যে বন্দরটাতে এসে ঠেকেছিল, সেই বন্দরের নাম তাহলে দেবল বন্দর। অতঃপর মোহাম্মদ বিন কাসিমের সাথে সিন্ধুর রাজা তাহিরের যুদ্ধ সংগঠিত হয়। কবে কবে যুদ্ধ হয়েছে ভাই? যুদ্ধটা হয়েছে ৭১২ খ্রিস্টাব্দে। ৭১২ খ্রিস্টাব্দে যুদ্ধে যুদ্ধে দাহির পরাজয় বরণ করেন এবং মোহাম্মদ বিন কাসিম জয়লাভ করেন। মোহাম্মদ বিন কাসিম জয়লাভ করেন। এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে ভারতে, পুরো ভারত না কিন্তু, আমি ক্লিয়ার করছি আবারও, পুরো ভারত না কিন্তু, তারপরও ভারতের একটা অংশে সিন্ধুতে মুসলিমদের শাসন প্রতিষ্ঠিত হয়। এরপর কি হলো? এরপর সিন্ধু জয় করার পর সিন্ধু জয় করার পর মুলতান, আপনারা প্রত্যেকে এটার সাথে পরিচিত, মুলতান। এটা পাকিস্তানের একটা শহর, বর্তমানে এটা পাকিস্তানের একটা শহর। সিন্ধু এবং মুলতান, এই দুইটা শহর মুসলিমদের দখলে আসে। সিন্ধু এবং মুলতান, এই দুইটা শহর মুসলিমদের দখলে আসে। খুব ভালো কথা। এই দুইটা শহর মুসলিমরা পরিচালনা করতে থাকে, মানে মুসলিমরা শাসন করতে থাকে। পুরো ভারত না কিন্তু, আমি বারবার ক্লিয়ার করছি, পুরো ভারত না কিন্তু, সিন্ধু মুলতান দখলে আসছে। প্রথমে আসছিল সিন্ধু ৭১২-তে, পরবর্তীতে মুসলিমরা মুলতান জয় করে। আর
এই দুইটা শহর এই দুইটা শহর প্রথমে উমাইয়া খিলাফতের শাসকরা, মানে উমাইয়া খিলাফতের যিনি খলিফা হতেন, তিনি এই অঞ্চলের শাসনকর্তা পাঠাতেন, তিনি এসে সিন্ধু মুলতান এগুলো পরিচালনা করতেন। প্রথমে উমাইয়ারা, এরপর উমাইয়াদের পর আব্বাসীয়রা, উমাইয়াদের পর আব্বাসীয়রা এই দুইটা অঞ্চল শাসন করেছে। উমাইয়াদের পর আব্বাসীয়রা এই দুইটা অঞ্চল শাসন করেছে। অবশ্যই আপনারা জানেন উমাইয়া খিলাফতের পতন কবে হয়েছিল। উমাইয়া খিলাফতের পতন কবে হয়? খুবই সহজ। উমাইয়া খিলাফতের পতন হয়েছিল 750-এ। উমাইয়া খিলাফতের পতন হয়েছিল 750 খ্রিস্টাব্দে। 750 খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতের পতন হয়। তার মানে 750-এর পর থেকে 750-এর পর থেকে সিন্ধু, মুলতান এই দুইটি জায়গা শাসন করতে শুরু করেন আব্বাসীয় খলিফারা। মানে খলিফা শাসন করতেছে মানে কি খলিফা চলে আসছে মুলতানে? না রে ভাই, খলিফা শাসন করতেছে ইরাকের বাগদাদ থেকে, ওখান থেকে লোক পাঠাইতো, ওই লোক সিন্ধু আর মুলতান পরিচালনা করত। এরপর কি হলো চলেন সামনে আগাই, দেখি কি হলো। আশা করি এটা কিছুটা ক্লিয়ার। একটু সামনে আসি, এখানে আরেকবার একটু যা এতক্ষণ ধরে মুখে পড়েছি সেটা একটু লিখিত ফরম্যাটে দেখি। ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রথম আবির্ভাব ঘটে 712 খ্রিস্টাব্দে। 712 খ্রিস্টাব্দে কেন? কারণ এই সময়টাতেই মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেছিল। মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেছিল। এখন এই সিন্ধুটা আসলে পাকিস্তানের এই অঞ্চলটাতে পড়েছে, কিন্তু তখন তো আর পাকিস্তান বলে কিছু ছিল না, তখন পুরোটাই ছিল ভারতবর্ষ। ঠিক আছে, তো সেখানকার সিন্ধু জয় করেন। সর্বপ্রথম তিনি দেবল বন্দরটা সিন্ধুর দেবল বন্দরটা জয় করেন। কাকে হারিয়ে? পড়ে ফেলেছি, সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করে। সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করেছিলেন মোহাম্মদ বিন কাসিম। এরপর মোহাম্মদ বিন কাসিমের এই সিন্ধু জয় করার পর থেকে, অর্থাৎ 712 থেকে 871 পর্যন্ত, 712 থেকে 871 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথমে প্রথমে সিন্ধু, তারপর মুলতান, এই দুইটাই মুসলিমদের দখলে এসেছিল। তো 712 থেকে 871 পর্যন্ত প্রথমে উমাইয়ারা শাসন করেছে। এরপর উমাইয়াদের পতন হওয়ার পর আব্বাসীয় খেলাফতের অধীনে চলে আসে। আব্বাসীয় খেলাফতের অধীনে চলে আসে। আব্বাসীয় খেলাফতেও খুবই সহজ ব্যাপার। ফার্স্টে আব্বাসীয় খেলাফতে ভীষণ শক্তিশালী ছিল, ভীষণ শক্তিশালী ছিল যখন খলিফা হারুনুর রশিদ, খলিফা মামুন ওনারা শাসন করেছেন, তখন আব্বাসীয়রা ভীষণ শক্তির অধিকারী ছিল। পরবর্তীতে আব্বাসীয় খলিফাদেরও শাসনের যে শক্তি কমতে থাকে। যখন আব্বাসীয় খলিফাদের শাসনের শক্তি কমে যায়, স্বাভাবিক ব্যাপার, এই অঞ্চলের হিন্দু শাসকরা যারা ছিলেন তারা আবার সিন্ধু মুলতান জয় করে ফেলে। সিন্ধু মুলতান তারা জয় করে ফেলে। তারা জয় করে ফেলার পর মুসলমানদের পদচারণা শেষ। মুসলমানদের পদচারণা শেষ। তাহলে 712 থেকে 871 খ্রিস্টাব্দ পর্যন্ত দুইটা সিটি মুসলিমদের দখলে ছিল, সিন্ধু, মুলতান। শুরু করেছিলেন কে? শুরু করেছিল মোহাম্মদ বিন কাসিম। লোকটা কে ছিল? হাজ্জাজ বিন ইউসুফের ভাতিজা ছিল। হাজ্জাজ বিন ইউসুফটা কে ছিল? পূর্বাঞ্চলের শাসনকর্তা ছিল। কবে যেন যুদ্ধটা হলো? 712-তে। দ্যাটস ইট। এবার তাহলে আমরা পড়ব এরপর কি হলো। 871 পর্যন্ত মুসলিমদের শাসন ছিল। 871-এর পর কি হলো? আসেন সামনে যাই। আচ্ছা, আব্বাসীয় খেলাফত পতন ঘটে কত সালে? অসাধারণ প্রশ্ন। আমরা তার একটু ব্যাকে যাই। আব্বাসীয় খেলাফতের পতন 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত আব্বাসীয় খিলাফত ছিল। তবে যেহেতু প্রশ্ন করেই ফেলেছেন, এক কথায় দুই কথা বলে ফেলবো। সেটা হচ্ছে, আপনাকে 2 মিনিট আগে আমি বলছি যে ভাই 871 খ্রিস্টাব্দ বা এই সময়টাতে এসে আব্বাসীয় খিলাফত দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। কিন্তু টিকে ছিল কত পর্যন্ত? টিকে ছিল 1258 পর্যন্ত। এই পতনটা হলো কি করে? পতনটা হলো কি করে? 1258-তে 1258-তে চেঙ্গিস খানের নাতি, চেঙ্গিস খানের নাতি, নাম হচ্ছে হালাকু খান, নাম হচ্ছে হালাকু খান, তিনি বাগদাদ অ্যাটাক করেন। 1258-তে হালাকু খান বাগদাদ আক্রমণ করেন। তবে তিনি বাগদাদ আক্রমণ করেই
তিনি বাগদাদ আক্রমণ করেই ক্ষান্ত হননি। তিনি তার দাদার যে নীতি, হালাকু খান তার দাদার যে নীতি মানে চেঙ্গিস খানের যে নীতি, একই নীতি ফলো করেন। চেঙ্গিস খানের নীতিটা কি? চেঙ্গিস খান প্রথমে আত্মসমর্পণ করতে বলেন, আত্মসমর্পণ করে ফেলার পরেও তিনি কিন্তু আর ছাড়েন না, ঠিকই হত্যা করেন। তো এই ব্যাপারটা তখন যে খলিফা ছিল, খলিফা মুতাসিম বিল্লাহ, উনি ছিল শেষ আব্বাসীয় খলিফা। তিনি এই ব্যাপারটা জানতেন। তিনি এই ব্যাপারটা জানার কারণে তিনি আত্মসমর্পণ করে নাই। না করায় হালাকু খান বাগদাদ শহরটা অবরোধ করেন, অর্থাৎ শহরটা ঘিরে রাখেন। ইরাকের বাগদাদ ঘিরে রাখেন। শেষ পর্যন্ত মুতাসিম বিল্লাহ আত্মসমর্পণ করতে বাধ্য হন এবং হালাকু খান যখন বাগদাদে ঢোকেন, তিনি বাগদাদের তিনি বাগদাদের প্রায় বেশিরভাগ মানুষকেই হত্যা করেন। বাগদাদে খলিফা মামুন কর্তৃক প্রতিষ্ঠিত একটা গৃহ ছিল, মানে ঘর, ঘর মানে একটা লাইব্রেরির মতো, নাম ছিল বায়তুল হিকমা। এই বায়তুল হিকমার যত বই আছে সকল বই আগুনে পুড়িয়ে, পাশে নদী ছিল টাইগ্রিস, নদীর পানিতে সব ফেলে দেওয়া হয়। নদীর পানি, বইয়ের যে কালো অক্ষর, সে কালো অক্ষরের কালিতে মানুষের রক্তে কালো আর লাল হয়ে গেছিল। পুরো নগরী প্রায় ডিস্ট্রয় করে দিয়েছিলেন হালাকু খান। কিন্তু আপনার মাথায় এবার আরেকটা প্রশ্ন আসতে পারে যে ভাই, এখানে টাইমে তো অনেক ডিফারেন্স, প্রায় এখানের সময়কাল প্রায় 750 থেকে যদি আমি 1250 পর্যন্ত দেখি, এখানে প্রায় 500 বছর। সো ভাই, প্রথম মানে এখানে যদি 100-200 বছর পরে যদি এটা দুর্বল হয়ে যায়, বাকি সময়টা এটা শাসন করছে কি করে? বাকি সময়কালটা এরা শাসন করছে কি করে? আসলে বাকি সময়কালে যেটা হয়েছে, খলিফা নামকাওয়াস্তে খলিফা ছিল, খলিফা নামকাওয়াস্তে খলিফা ছিল, বেশ শক্তিশালী কিছু বংশ তৈরি হয়েছিল। ওই বংশের লোকজনই শাসন করত। কিন্তু ওই বংশের লোকজন ওই বংশের লোকজন শাসন করার জন্য সুলতান উপাধি পেত, খলিফা হতো না। আরো সহজ করে আপনাকে বুঝাই, আপনি বলবেন প্রশ্ন করেই তো ভুল করলাম, এত কথা বলে কেন? একটু বোঝানোর চেষ্টা করি। আপনারা অনেকেই সেলজুক বংশ, সেলজুক বংশ এটার নাম শুনছেন, অবশ্যই শুনেছেন আপনারা। সেলজুক বংশ, সেলজুক কারা ছিল? সেলজুক হচ্ছে ভাই একটা পরিবার, একটা পরিবার। এই পরিবারের বেশ কয়েকজন বিখ্যাত শাসক ছিলেন। এই পরিবারের বেশ কয়েকজন শাসক ছিলেন, যেমন হচ্ছে তুগরিল বেগ, এই পরিবারের একজন বিখ্যাত শাসনকর্তা ছিলেন। তো তুগরিল বেগ কিংবা হচ্ছে মালিক শাহ, এরা সেলজুক বংশের বিখ্যাত শাসনকর্তা। তো সেলজুক বংশ যেটা করেছিল, তারা ক্ষমতা পেতে 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 তারা সুলতান হয়ে গেছিল। মানে সেলজুক বংশের লোকরা পুরো খিলাফতের সবকিছু শাসন করছে, কথা বুঝছেন? খিলাফতের সবকিছু শাসন করছে তারা, কিন্তু তারা সুলতান উপাধিটা পাচ্ছে। খলিফাটা হচ্ছেন আব্বাসীয় ফ্যামিলির কেউ, খলিফাটা হচ্ছেন আব্বাসীয় ফ্যামিলির কেউ। মানে খলিফা পদটা অনেকটা ধর্মীয় পদে রূপান্তরিত হলো, যে আপনি খলিফা থাকেন, শাসন কার্য নিয়ে মাথা ব্যথা করিয়েন না, শাসনটা আমি করব, আপনার সম্মানের সহিত খলিফার আসনে বসায় রাখলাম, কারণ আপনি দুর্বল হয়ে গেছেন, কিচ্ছু করার নাই। সেলজুক বংশেরও আগে আরেকটা পরিবার ছিল, সেটার নাম হচ্ছে বুয়াইদ বংশ। ঠিক আছে, বুয়াইদ বংশ, বুয়াইদ বা বুয়াইয়া, বুয়াইদ বংশ সেম। তারা শাসন করত, তারা শাসন করত আর খলিফাকে বলতো আপনি খলিফা, সম্মান দিয়ে আপনাকে বসায় রাখছি, ঝামেলা করিয়েন না, আপনি থাকেন, খলিফা থাকেন, আর আমি সুলতান, আমি শাসন করব, আপনি খলিফার দায়িত্বটা দেখবেন। খলিফার দায়িত্ব কি? ইসলামিক বিশ্বটাকে, মুসলিম বিশ্বটাকে একত্রিত রাখা, দ্যাটস ইট। সো এই ব্যাপারটাই হয়েছিল শেষের দিকে। এখন শেষের দিকে যখন এই ব্যাপারটা হয়, আমাদের এই ভারতবর্ষের কি অবস্থা? ভারতবর্ষে ওই যখন বুয়াইদরা, সেলজুকরা তারা যখন শাসন কার্যে চলে আসছে, ভারতবর্ষে তখন হিন্দু রাজারা দেখলো যে আব্বাসীয়রা তো দুর্বল হয়ে গেছে, অন্য কেউ একজন এসে শাসন করতেছে, তাহলে আমরা এটা দখল করে ফেলি। তারা এটা দখল করে ফেলে। এই হচ্ছে ঘটনা। এরপর এই সময়টাতেই আমাদের এদিকেও কিছু শক্তিশালী বংশের আবির্ভাব ঘটে। ভারতবর্ষেও কিছু মুসলিম শক্তিশালী পরিবারের আবির্ভাব ঘটে, যারা ধীরে ধীরে রাজবংশে পরিণত হয়। তেমনি একটা বংশ হচ্ছে গজনবী বংশ, গজ নবী বংশ। চলেন দেখি তাদেরকে। তাদেরকে দেখার আগে 871 খ্রিস্টাব্দ পর্যন্ত, 871 খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলিমদের পদচারণা ছিল বা দখল ছিল। 871 থেকে 1000 পর্যন্ত
871 থেকে 1000 পর্যন্ত মুসলিমদের কোনো প্রকার পদচারণা, অভিযান, জয় করার চেষ্টা কিছুই ছিল না ভারতবর্ষে। ভারতবর্ষ তখন পুরোপুরি মুসলিমদের অভিযান, শাসন সবকিছু বিহীন, সবকিছু বিহীন। এরপর গজনির শাসনকর্তা, মাথায় প্রশ্ন আসতে পারে গজনি কোথায়? ভাই গজনি আফগানিস্তানে। আফগানিস্তানের একটা শহর হচ্ছে গজনি, এখনো আছে। শহরটা এখনো আছে, ইন্টারনেটে সার্চ করলে আপনি পাবেন। আচ্ছা, তো এই আফগানিস্তানের গজনি, এটার শাসনকর্তা ছিল সুলতান মাহমুদ। তাদের মূল শহর যেহেতু গজনি, তাই তাদের বংশের নাম গজনি থেকে হয়ে গেছিল গজনবী বংশ। ব দিয়েছি, ব হবে না, বৈরাগ্য হবে। তাদের বংশের নাম ছিল গজনবী বংশ। এই গজনবী বংশেরই সবচেয়ে শক্তিশালী শাসক ছিলেন সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ তিনি 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 17 বার, 17 বার ভারতে অভিযান পরিচালনা করেন। এমনকি অবাক করা ব্যাপার হচ্ছে, একটা অভিযানেও তিনি ব্যর্থ হন নাই। মানে একটা অভিযানও তাকে কেউ আটকাতে পারে নাই। হিন্দু যে সকল শাসকরা ছিল এই অঞ্চলের, কেউ তাকে পরাজিত করতে পারেনি। 17 বার তিনি অভিযান পরিচালনা করেছেন। তবে এই যে তিনি অভিযান পরিচালনা করেছেন, তিনি অভিযান করেছেন, যেখানে অভিযান করেছেন সেখানে যা কিছু সম্পদ, মুক্তা, মাণিক্য, স্বর্ণ, রূপা যা কিছু ছিল সবকিছু লুট করে তিনি গজনিতে নিয়ে যেতেন। তিনি গজনিতে নিয়ে যেতেন, কিন্তু তিনি কোনো স্থায়ী মুসলিম সাম্রাজ্য, স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন নাই। স্থায়ী কোনো মুসলিম শাসন প্রতিষ্ঠা করেননি। তিনি 17 বার অ্যাটাক দিয়েছেন, আক্রমণ করেছেন। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত অভিযান হচ্ছে 16 নম্বর অভিযানটা। কেন? কারণ এই 16 নম্বর অভিযানে তিনি ভারতের বিখ্যাত সোমনাথ মন্দির, ভারতের বিখ্যাত সোমনাথ মন্দির আক্রমণ করেন। সোমনাথ মন্দিরটা কোথায়? সোমনাথ মন্দির হচ্ছে ভারতের গুজরাটে। ভারতের গুজরাটে, এই যে নরেন্দ্র মোদী, সে যে এলাকার, গুজরাট। সোমনাথ মন্দির আক্রমণ করেন 16তম অভিযানে। এত বেশি সোনা দানা হীরা জহরত ওখান থেকে পেয়েছিলেন যে সেগুলো নেয়ার জন্য অনেক হাতি ঘোড়ার প্রয়োজন হয়েছিল। নেয়ার পর যখন গজনিতে এগুলো নেওয়া হয়, তখন প্রায় পাহাড় সম উচ্চতা তৈরি হয়েছিল। এত বেশি পরিমাণে সোনা রূপা হীরা জহরত এখান থেকে লুট করে নিয়ে যাওয়া হয়েছিল। অর্থাৎ তিনি নিঃসন্দেহে একজন বিজয়ী মানুষ, কিন্তু তার আক্রমণের উদ্দেশ্য যত না বেশি ধর্মীয়, তার চেয়ে বেশি ছিল অর্থনৈতিক উদ্দেশ্য। গজনির মানুষের ভালো করার জন্য, গজনিকে আরো সুন্দর সুরম্য করার জন্য এই অভিযানগুলো পরিচালনা করেছেন। 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত 17টা অভিযান। 16 নম্বর অভিযানটা ছিল সোমনাথ মন্দির, গুজরাট। এরপর সুলতান মাহমুদের সভাকবি ছিল, সভাকবি ছিলেন মহাকবি ফেরদৌসী। মহাকবি ফেরদৌসী, যাকে বলা হয় প্রাচ্যের হোমার। প্রাচ্যের হোমার। ফেরদৌসী সম্পর্কে আমরা খুব ভালো করে জানি। ফেরদৌসী রচনা করেছেন বিখ্যাত মহাকাব্য শাহনামা। বিখ্যাত মহাকাব্য শাহনামা। আপনারা এখানে যতজনই ক্লাস করতেছেন, একজন দুইজন যতজনই ক্লাস করেন, তারা প্রত্যেকে শাহনামার গল্পটা শুনেছেন। শাহনামাতে আমরা দেখতে পাই পিতা পুত্রের একটা গল্প, সোহরাব, সোহরাব ও রুস্তমের গল্প। সোহরাব ও রুস্তমের গল্প। আসেন আবার একটু গল্প করা যাক। এত পড়ালেখা করে কি হবে, একটু গল্প করি। আচ্ছা, রুস্তম ছিলেন ইরানের বিখ্যাত একজন বীর। ইরানের বিখ্যাত বীর ছিল রুস্তম। তো একের পর এক যুদ্ধ জয় করতে করতে, যুদ্ধ করতে করতে তিনি ক্লান্ত ছিলেন। এক পর্যায়ে তিনি ভাবলেন যে কিছুটা বেরিয়ে আসা যাক, একটু ঘুরে আসা যাক। এই উদ্দেশ্যে একদিন তিনি তার প্রিয় ঘোড়াটাকে নিয়ে বের হলেন। তো ঘোড়ায় চড়তে 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 হঠাৎ তিনি একটা অচেনা অজানা রাজ্যে প্রবেশ করলেন। কারণ অচেনা রাজ্য যে প্রবেশ করেছেন, তিনি বন জঙ্গল দিয়ে ঘুরছিলেন, তিনি বুঝতেও পারেননি। এরপর সে বনের মধ্যে তিনি ঘোড়াটাকে ছেড়ে দিয়ে নিজে একটু শুয়ে থাকছিলেন বিশ্রামের জন্য। হঠাৎ করে তার চোখ লেগে আসলো। চোখ যখন খুললেন তখন তিনি দেখলেন আশপাশে তার ঘোড়াটা নেই। প্রশিক্ষিত ঘোড়া, দূরে কোথাও যাওয়ার কথা না,
তিনি বুঝতে পারলেন যে ঘোড়াটাকে অন্য কিছু হয়তো হয়েছে, ঘোড়া নিজে নিজে যায়নি, কেউ হয়তো নিয়ে গেছে। মাটির দিকে তাকালেন, মাটিতে আরো অনেক মানুষের পায়ের ছাপ, ঘোড়ার পায়ের ছাপ আরো অনেকগুলো দেখতে পেলেন। তিনি বুঝলেন তার ঘোড়াটা ঘোড়া চোরদের হাতে পড়েছে। সাথে সাথে তিনি সে ঘোড়ার পায়ের চিহ্ন অনুসরণ করতে করতে ওই রাজ্যের শহরে, মূল শহরে গিয়ে পৌঁছালেন। তারপর ওই শহরে যে শাসনকর্তা আছে তার কাছে গিয়ে নিজের পরিচয় দিলেন যে আমার নাম রুস্তম, আমি ইরানের বিখ্যাত একজন বীর। তোমার দেশের চোরেরা আমার ঘোড়া চুরি করে নিয়ে গেছে, তুমি খুব দ্রুততার সাথে আমার ঘোড়া খুঁজে দাও, অন্যথায় আমি কিন্তু তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। স্বাভাবিকভাবেই ওই শাসনকর্তা কিছুটা ভয় পেয়ে যান। তিনি ভয় পেয়ে বলেন যে অবশ্যই আপনার ঘোড়া খুঁজে দিব, আপনি কিছুটা বিশ্রাম করুন আগে। সো রুস্তম বিশ্রাম নিতে শুরু করলেন। আর বিশ্রামটা একদিন দুই দিন পেরিয়ে আরো কিছুদিন হয়ে যাচ্ছিল। আর ঠিক এমন সময় তিনি জানতে পারেন যে সেই শাসনকর্তার একজন সুন্দরী মেয়ে আছে বা কন্যা আছে। সেই মেয়ের নাম ছিল তাহমিনা। তার নাম ছিল তাহমিনা। এরপর তাহমিনার সাথে রুস্তমের দেখা হয়। প্রথম দেখাতে রুস্তমের তাহমিনাকে ভীষণ পছন্দ হয়। তাহমিনা ভীষণ সুন্দরী ছিলেন। এরপর তাদের মধ্যে মন দেয়া নেওয়া হয় এবং এক পর্যায়ে রুস্তম তাহমিনাকে বিয়ে করেন। বিয়ে করার পর সুখের শান্তিতেই তারা ওই রাজ্যেই অনেকগুলো দিন কাটিয়ে দেন। কিন্তু এতগুলো দিন কাটানোর পরও তাহমিনার কোনো সন্তান হচ্ছিল না। এই কারণে রুস্তমের মনে কিছুটা কষ্ট তৈরি হয়। ঠিক এমন একটা অবস্থায় রুস্তমের ডাক আসে ইরান থেকে যে আবারও ইরানে যুদ্ধ শুরু হয়েছে। আর যুদ্ধ শুরু হওয়া মানেই আবারও রুস্তমের প্রয়োজন পড়েছে। তাই তাকে অতি দ্রুততার সাথে ইরানে ফেরত যেতে বলা হয়। রুস্তম খুব স্বাভাবিকভাবেই ইরানে রওনা হতে শুরু করেন। যাবার আগে তিনি তাহমিনাকে বলে যান, যদি আমার ছেলে হয় তাহলে আমাকে জানিও, এবং ছেলের বাহুতে একটা তাবিজের মতো দেয় প্রতীক চিহ্ন, এটা পরিয়ে দিও। আর যদি আমার কোনো কন্যা সন্তান হয় তাকে আদর দিয়ে বড় করিও, তবে আমাকে জানানো প্রয়োজন নেই। এই ব্যাপারটা তাহমিনার মনে প্রচন্ড কষ্ট দেয়, যে কারণে তাহমিনা প্রচন্ড অভিমান করেন রুস্তমের উপরে। রুস্তম চলে যান। এর কিছুদিন পরে তাহমিনা জানতে পারেন তিনি সন্তান সম্ভবা। যথাসময়ে তিনি একটা সন্তান প্রসব করেন এবং সেই সন্তান অবশ্যই একটা পুত্র সন্তান ছিল। কিন্তু পুত্র সন্তান হওয়ার পরও তাহমিনা ভীষণ কষ্টে, অভিমানে এই ব্যাপারটা আর রুস্তমকে জানায় না। পুত্রের নাম রাখা হয়, মানে ছেলেটার নাম রাখা হয় সোহরাব। রুস্তমের পুত্র সোহরাব। সৌরভ মায়ের কাছে বড় হতে থাকে, মা নানার কাছে বড় হয়। এবং সবসময় যখন জিজ্ঞেস করে বাবা কোথায়, বাবা কোথায়, তখন তার মা নানা এরা সবসময় বলেন তোমার বাবা ইরানের বিখ্যাত বীর রুস্তম, সে যুদ্ধে আছে, যুদ্ধে আছে, সে যুদ্ধে আছে। সবসময় তাকে যুদ্ধের গল্প বলে আর বাবার বীরত্বের কথা বলে, কিন্তু সে বাবাকে কখনো দেখতে পায় না। তো এই ব্যাপারটা সৌরভের খুব খারাপ লাগে। এভাবে অনেকগুলো বছর অতিবাহিত হয়। রুস্তম সেখানে যুদ্ধ করতে করতে, যুদ্ধ পাল্টা যুদ্ধ করতে করতে ইরানের তিনি সেনাপতিতে পরিণত হন। অনেকগুলো বছর অতিক্রান্ত হয়ে যায়। রুস্তম তাহমিনার কথা কিছুটা হয়তো ভুলেও গিয়েছিলেন। তিনি ভেবেছিলেন তাহমিনার হয়তো কন্যা সন্তান হয়েছে, যে কারণে আমাকে জানায়নি। খুবই সহজ ব্যাপার। এর কিছুদিন পর আবার যুদ্ধ শুরু হয় ইরানের সাথে। তাহমিনা যে রাজ্যে থাকেন সেই রাজ্যের যুদ্ধ শুরু হয়। তো যুদ্ধ শুরু হওয়ার পর সোহরাব দেখতে পেল যে অনেক মানুষজন যুদ্ধে যাচ্ছে। তখন সে ভাবলো যুদ্ধে গেলে তো বাবার সাথে দেখা করতে পারবো, তাহলে আমিও যুদ্ধে যাই। মাকে না জানিয়ে, অর্থাৎ তাহমিনাকে না জানিয়ে সোহরাব যুদ্ধে রওনা দেয়। যুদ্ধে রওনা দেওয়ার পর ভাগ্যের কি লীলা খেলা, সোহরাব রুস্তম যেদিকের তাঁবুতে, স্বাভাবিকভাবে রুস্তম ছিল ইরানের দিকের তাঁবুতে, সে তার বিপক্ষ দলের তাঁবুতে এসে ঢুকে পড়ে। সৌরভ বিপক্ষ দলের তাঁবুতে এসে ঢুকে পড়ে, কারণ সে নানার বাড়ির লোকদের সাথে এসেছিল, বিপক্ষ দলের তাঁবুতে ঢুকে পড়ে। তো সৌরভ চিন্তা করে কি আর হয়েছে এতে, আমি তো আর যুদ্ধ করতে আসি নাই, আমি আসছি বাবার সাথে দেখা করতে। যুদ্ধে আমি কোন একটা তাঁবুতে থাকলাম তাতে কি, বাবার সাথে দেখা করব, বাবার সাথে বাড়ি ফিরে যাব, সহজ কথা, বা বাবার সাথে কথাবার্তা বলবো। তিনি তাই এই ব্যাপারে কোনো চিন্তাই করলেন না। চিন্তা না করে তিনি একটা চিঠি লিখতে শুরু করলেন। কার কাছে? রুস্তমের কাছে, যে আমি রুস্তমের দর্শন প্রার্থী, রুস্তমের সাথে দেখা করতে চাই। পাঠিয়ে দিলেন রুস্তমের কাছে চিঠি বিপক্ষ দলের তাঁবুতে। রুস্তম চিঠিটা খুলে দেখেন বিপক্ষ দলের শিবিরের কোনো একজন ছেলে, তরুণ যোদ্ধা, সে হচ্ছে তার কাছে চিঠি লিখেছে, দেখা করতে চায়। রুস্তম তখন সেনাপতি। সেনাপতি কেন একটা সাধারণ যোদ্ধার সাথে দেখা করবে? রুস্তম অবজ্ঞা ভরে চিঠিটা ফেলে দেওয়ার চেষ্টা করেন। এরপর তিনি ভাবেন যে আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, একটা কিছু লিখে দেই। তিনি লিখে দিলেন
যে রুস্তম ভীষণ ব্যস্ত, আগে রুস্তমের সাথে দেখা করার যোগ্যতা অর্জন করো, তারপর রুস্তমের সাথে দেখা করিও। এ কথা বলে তিনি চিঠি পাঠাই দিছে। তো এই ব্যাপারটা যখন সোহরাব দেখলো চিঠির উত্তরে, সে ভাবলো যে না 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 না, বাবা তো এটা লিখতে পারে না, এটা নিশ্চয়ই বাবার কোনো সৈনিক টৈনিক এরা লিখে দিয়েছে। তাহলে কি করা যেতে পারে? সে পাল্টা লিখে দিয়েছে যে যোগ্যতা হয়েছে কিনা সে পরীক্ষা প্রার্থনীয়, পরীক্ষা করা হোক আমার যোগ্যতা হয়েছে কিনা। চিঠি চলে গেল রুস্তমের কাছে। রুস্তম ভাবলেন এ তো ভারী বেয়াদব, ভারী উদ্ধত্ত দেখাচ্ছে। তখন সে পাল্টা চিঠি লিখে পাঠালো, আগামীকাল যুদ্ধের পর পাহাড়ের এই স্থানটিতে দেখা করো, তোমার যোগ্যতার পরীক্ষা নেওয়া হবে। সোহরাব বলছে ঠিক আছে, বাবার সৈনিকের কাছে যোগ্যতার আগে পরীক্ষা দিতে হবে, তারপর নিশ্চয় বাবার সাথে দেখা করা যাবে। যুদ্ধের পর সন্ধ্যাবেলায় পিতা পুত্র মিলিত হলো পাহাড়ের উপরে। সোহরাব চিৎকার করে বলল, চলো যোগ্যতা পরীক্ষা হোক। রুস্তম তখন বলল, ঠিক আছে চলো শুরু করি। তারা দুজন সাথে সাথে তলোয়ার বের করলো। শুরু হলো অস্ত্রের ঝঞ্ঝনানি লড়াই। খুব স্বাভাবিকভাবেই সোহরাব বয়সে খুব তরুণ ছিলেন, আর রুস্তম বয়সে কিছুটা বৃদ্ধ হয়ে উঠেছিলেন। আর সোহরাব একই সাথে মানে রুস্তমেরই তো পুত্র, তো স্বাভাবিকভাবে পিতার এত বিখ্যাত বীরের সন্তান হওয়ার কারণে তিনি ভীষণ ভালো যুদ্ধ জানতেন। আর অন্যদিকে রুস্তম সেখানে বয়সের ভারে অনেকটাই ক্লান্ত। সোহরাব প্রথম আঘাতেই রুস্তমকে ছিটকে ফেলে দেন এবং হাসতে হাসতে বলেন, এবার পরীক্ষা হলো তো, এবার তো অন্তত রুস্তমের সাথে দেখা করার জন্য অনুমতি দাও। কিন্তু রুস্তমের এটা আতে ঘা লাগে যে আমি এত বড় বীর মহাবীর, আমি রুস্তম, সেখানে একটা সাধারণ যোদ্ধা আমাকে হারাই দিচ্ছে, এটা কি করে হয়? সাথে সাথে রুস্তম লাফিয়ে ওঠেন এবং আবার লড়াই শুরু হয়। এবং প্রথম সুযোগ পাওয়া মাত্রই রুস্তম তার ছুরি বসিয়ে দেন সোহরাবের বুকে। সোহরাবের বুকে যখন তিনি ছুরি বসান, সাথে সাথে সোহরাব চিৎকার করে বলে ওঠে, তুমি অন্যায়ভাবে আমাকে হারিয়েছো, তবে তুমি নিশ্চিত থাকো, তুমি যেখানেই থাকো, তুমি আকাশের উপরে ওঠো কিংবা মাটির নিচে যাও কিংবা সমুদ্রের অতল গহ্বরে যেখানেই তুমি থাকো না কেন, আমার পিতা তোমাকে খুঁজে বের করবেন এবং এই হত্যার বদলা নেবেন। এই কথা শোনা মাত্রই রুস্তমের খুব আগ্রহ হয়, কার কথা বলতেছে। সাথে সাথে রুস্তম জিজ্ঞেস করে, তোমার পিতার নাম কি? সোহরাব চিৎকার করে বলে ওঠে, আমার পিতা ইরানের মহাবীর রুস্তম। সাথে সাথে রুস্তমের হাত থেকে অস্ত্র পড়ে যায় এবং রুস্তম চিৎকার করে বলে ওঠে, তাহমিন আমাকে মিথ্যা কেন বলেছিল? কারণ তার কাছে মনে হচ্ছে তাহমিনা তো কিছু জানায় নাই, তার মানে কন্যা সন্তান হয়েছে। তো এই কথাটা কেন সে জানালো না, কেন মিথ্যা বললো? এই কথা যখন বলে, সাথে সাথে সোহরাব বুঝতে পারে সে তার পিতার সাথেই দেখা করতে পেরেছে। পিতার কোলে মাথা রেখে মৃত্যুবরণ করে সোহরাব। আর এভাবে এই গল্পটা শেষ হয় সোহরাব রুস্তমের। শাহনামার এটা হচ্ছে একটা খণ্ডিত গল্প। শাহনামাতে এরকম আরো অনেকগুলো গল্প আছে। এগুলো নিয়েই মহাকবি ফেরদৌসী লিখেছেন মহাকাব্য শাহনামা। আর এই মহাকবি ফেরদৌসী ওনার রাজ দরবারেই থাকতেন, বা রাজ দরবারের সভাকবি ছিলেন। আর ফেরদৌসীকে বলে প্রাচ্যের হোমার। হোমারের সাথে তুলনা করেছে। হোমারকে আপনারা সবাই ছিলেন ব্লাইন্ড বার্ড, ব্লাইন্ড বার্ড, অন্ধ কবি, যিনি লিখেছেন বা রচনা করেছেন ইলিয়ড, ওডিসি। ইলিয়ড, ইলিয়ড ও ওডিসি, যার রচনা হোমার। এরপর সুলতান মাহমুদের রাজ্যে দার্শনিক ও জ্যোতির্বিদ ছিলেন আল বিরুনি। দার্শনিক ও জ্যোতির্বিদ ছিলেন আল বিরুনি। আল বিরুনির বিখ্যাত কিছু গ্রন্থ আছে, যে গ্রন্থটা আমাদেরকে অবশ্যই জানতে হয় সেটা হচ্ছে কিতাবুল হিন্দ। কিতাবুল হিন্দ এবং আরেকটা গ্রন্থ আছে কিতাবুল তাফহিম। কিতাবুল হিন্দ এবং কিতাবুল তাফহিম, এই গ্রন্থগুলো রচনা করেছেন আল বিরুনি। আল বিরুনি ছিলেন আল বিরুনি ছিলেন ছিলেন ওনার রাজ দরবারে। এর পাশাপাশি একজন ডাক্তারকে একজন ডাক্তারকেও সুলতান মাহমুদ অনেক বড় রাজ্য বিজেতা ছিলেন, একের পর এক যুদ্ধ জিতছে। একজন ডাক্তারকেও সুলতান মাহমুদ অর্থ সাহায্য দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন। সেই ডাক্তারের নাম হচ্ছে, অবশ্য তখনকার দিনে তার ডাক্তারি মানে বিদ্যাটা ছিল, ডাক্তার মানে ডিগ্রিটা ছিল না। তিনি ডাক্তারি ডিগ্রি না পেলেও ডাক্তারি বিদ্যার অন্যতম একজন ব্যক্তি ইবনে সিনা। ইবনে সিনাকেও অর্থ সাহায্য দিয়ে সাহায্য সহযোগিতা করেছিলেন সুলতান মাহমুদ। সামনের দিকে আগাই। সুলতান মাহমুদের 1027 থেকে 1175 সাল পর্যন্ত কোন মুসলিম শাসক ভারতবর্ষ অভিযান পরিচালনা করেননি। মানে ওনার ওনার অভিযান শেষ হওয়ার পর আবার লম্বা একটা বিরতি, কারণ ওনার মতো বিখ্যাত বীর
এই ভদ্রলোকের মতো বিখ্যাত বীর অনেক দিন আর আসেনি। এরপর সামনের দিকে আগানো যাক। এরপর গজনির সুলতান আরেকজন হলেন। অনেকগুলো বছর পর গজনিতে আরেকজন বিখ্যাত সুলতান আসছে। এবার গজনির সুলতান হলেন মুইজউদ্দিন মুহাম্মদ বিন শামস। মুইজউদ্দিন মুহাম্মদ বিন শামস, যিনি মুহাম্মদ ঘুরি নামে পরিচিত। এই ব্যক্তি দুইটা যুদ্ধ করেছিলেন। এই ব্যক্তি দুইটা যুদ্ধ করেছিলেন তরাইনের প্রান্তরে। একটা তরাইনের প্রথম যুদ্ধ, আরেকটা তরাইনের দ্বিতীয় যুদ্ধ। প্রথম যুদ্ধটা হয়েছিল 1191 খ্রিস্টাব্দে, দ্বিতীয় যুদ্ধটা হয়েছিল 1192 খ্রিস্টাব্দে। প্রথম যুদ্ধে তিনি পরাজয় বরণ করেন, দ্বিতীয় যুদ্ধে তিনি জয়লাভ করেন। তাহলে প্রথমটাতে মোহাম্মদ ঘুরি পরাজয় বরণ করেন, দ্বিতীয়টাতে ঘুরি সাহেব জয়লাভ করেন। কাকে হারিয়ে? উত্তরটা সহজ, পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান, পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে, প্রথমটাতে হেরে পরেরটাতে হারিয়ে তিনি জয়লাভ করেন। এই যে তিনি জয়লাভ করলো, তার জয়লাভ করাটা মানে মোহাম্মদ ঘুরির জয়লাভ করাটা অনেক বেশি আলাদা, অনেক বেশি আলাদা সুলতান মাহমুদের চেয়ে। কেন? কারণ সুলতান মাহমুদ শুধু অ্যাটাক করছে, জিনিসপত্র নিয়ে চলে গেছে, কিন্তু মোহাম্মদ ঘুরি অ্যাটাক করে জিনিসপত্র নিয়ে চলে যাননি। তিনি এই অঞ্চল শাসন করতে শুরু করেন। 1192-তে 1192-তে তরাইনের যুদ্ধে, দ্বিতীয় যুদ্ধ জয়লাভ করার পর তিনি এই অঞ্চল শাসন করতে শুরু করেন। কিন্তু শাসন করার জন্য তিনি নিজে শাসন করেন নাই। নিজে চলে গেছে গজনিতে, মানে যেখানকার তিনি শাসক সেখানে ফেরত গেছে। আর এই অঞ্চলে তিনি বসিয়ে গেলেন কুতুবুদ্দিন আইবেককে। এই অঞ্চলে তিনি বসিয়ে গেছেন কুতুবুদ্দিন আইবেককে। 1192 থেকে 1205 খ্রিস্টাব্দ পর্যন্ত 92-তে জিতছে। কথা বুঝিয়েন, 92-তে যুদ্ধটা জিতছে। এরপর 1205 পর্যন্ত ঘুরি বেঁচে ছিল। 1205 পর্যন্ত ঘুরি বেঁচে ছিল। তো যতদিন পর্যন্ত ঘুরি বেঁচে ছিল, যতদিন পর্যন্ত ঘুরি বেঁচে ছিল, কুতুবুদ্দিন আইবেক তার অধীনে ছিল। কুতুবুদ্দিন আইবেক তার অধীনে ছিল। কেন? কারণ কুতুবুদ্দিন আইবেক প্রথম জীবনে ছিল মোহাম্মদ ঘুরির কৃতদাস। প্রথম জীবনে ছিল মোহাম্মদ ঘুরির কৃতদাস। পরবর্তীতে তিনি অসম্ভব ভালো যুদ্ধবিদ্যা, যুদ্ধ নৈপুণ্য দেখিয়েছিলেন। দ্যাটস ওয়াই তিনি পরবর্তীতে তার একজন সেনাপতি হয়ে ওঠেন। কুতুবুদ্দিন আইবেক মোহাম্মদ ঘুরির একজন সেনাপতি ছিলেন। এই সেনাপতি তরাইনের দ্বিতীয় যুদ্ধে খুবই ভালো যুদ্ধবিদ্যা পারদর্শিতা দেখান। এই কারণেই মোহাম্মদ ঘুরি নিজে চলে গেছে গজনিতে, কুতুবুদ্দিন আইবেককে বসাই গেছে দিল্লিতে। আরো একটা ঘটনা আছে, ঘুরি সাহেবের পুত্র সন্তান ছিল না, যেই কারণে কুতুবুদ্দিন আইবেককে বসাতে হয়েছিল। ওনার মৃত্যুর পর, ঘুরির মৃত্যুর পর, যেহেতু তার ছেলে নাই, তার ভাইয়ের ছেলে মানে পুত্র মানে ভাতিজা ক্ষমতায় বসেছিল গজনির। ক্ষমতায় বসেছিল গজনির। গজনির ক্ষমতায় বসার পর সে দেখতে পায় সে কুতুবুদ্দিন আইবেকের চেয়ে অনেক কম যোগ্য। তাই সে কুতুবুদ্দিন আইবেককে স্বাধীনতা দিয়ে দেয়। কুতুবুদ্দিন আইবেককে স্বাধীনতা দিয়ে দেয়। এবার স্বাধীনভাবে কুতুবুদ্দিন আইবেক স্বাধীনভাবে দিল্লিতে শাসন করতে শুরু করেন। শুরু হলো দাস বংশের শাসন। 1192-তেই তো যুদ্ধ জিতছে, তখন কেন শুরু হয় নাই? আরে তখন শুরু হবে কেন? তখন তো কুতুবুদ্দিন আইবেক স্বাধীন না। তখন তো কুতুবুদ্দিন আইবেক গজনির অধীন, গজনির সুলতানের অধীন, ঘুরির অধীন। ঘুরির মৃত্যুর পর তিনি স্বাধীন হয়েছে। সো দ্যাটস ওয়াই ঘুরির মৃত্যুর পর শুরু হয়েছে দাস বংশ। 1206 থেকে ঘুরি সাহেবের মৃত্যুর পর শুরু হয়েছে দাস বংশ। কেন? কারণ ঘুরির মৃত্যুর পরে কুতুবুদ্দিন আইবেক স্বাধীন হয়েছে। আর কুতুবুদ্দিন আইবেক ছিল একজন কৃতদাস। দ্যাটস ওয়াই কুতুবুদ্দিন আইবেকের কাছ থেকে কুতুবুদ্দিন আইবেকের কাছ থেকে যেই বংশটা সূচনা, সেটা একটা দাস বংশ। আরো কথা আছে, কুতুবুদ্দিন আইবেক কি শুধু এই বংশটার দাস ছিলেন এরকম না। দাস বংশে যতজন শাসক আসছে, তার মধ্যে আরো কয়েকজন শক্তিমান শাসক ছিল যারা কৃতদাস ছিল। এক একজনের কৃতদাস ছিল, পরবর্তীতে সুলতান হয়েছেন, এমন ব্যাপারটা। ওকে, আমরা এবার দাস বংশ নিয়ে কথাবার্তা শুরু করি। আরেকটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে এই যে মোহাম্মদ ঘুরি, তিনি হচ্ছে যুদ্ধে জিতলো,
এবং তারপর হচ্ছে কুতুবুদ্দিন আইবেককে বসিয়েছিল। কুতুবুদ্দিন আইবেকের সাথে পরবর্তীতে ওনার মানে হচ্ছে মোহাম্মদ ঘুরির আরো বিখ্যাত কয়েকজন সেনাপতি ছিল, তাদের বেশ কয়েকবার লড়াই হয়েছে। প্রতিটা লড়াইয়ে কুতুবুদ্দিন আইবেক জিতছেন বা জয়লাভ করেছেন। এই কারণেই তিনি হচ্ছে দিল্লির দখল ধরে রাখতে পেরেছিলেন। ভালো কথা, দখল ধরে রাখলেই কি হয়, নাকি আরো কিছু করে কিনা সেটা আমরা জানবো। কিন্তু খেয়াল করে দেখেন, আবার আগে স্লাইডে যাই। এই যে 1192 থেকে 1205, এই সময়কালের মধ্যেই একটা সাল লুকায় আছে, সেটা হচ্ছে 1204। দিল্লিতে যখন কুতুবুদ্দিন আইবেক ক্ষমতায় বসে আছে গজনির অধীন হয়ে, তখন 1204-এ আমাদের এদিকে একটা লোক চলে আসছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এই লোকটা চলে আসছে। আমার পাল্টা প্রশ্ন, কোথা থেকে এলো, কারা এরা? আপনাদের কাছে প্রশ্নটা, বখতিয়ার খলজি কোথা থেকে আসছে, তাকে কে পাঠাইছে বলেন। এতক্ষণ ধরে আমরা ভারতবর্ষে ছিলাম, এবার আস্তে করে বাংলাতে ঢুকে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে, বখতিয়ার খলজিকে কে পাঠালো এই বাংলায়? উত্তর দেওয়ার চেষ্টা করেন। অনেকক্ষণ আমি বলছি, এবার আপনারা বলেন, বখতিয়ার খলজিকে বাংলায় কে পাঠাইছে? বখতিয়ার খলজি তো হঠাৎ করে আকাশ থেকে পড়ার কথা না, কেউ না কেউ তারা পাঠাইছে বা কিছু একটা নির্দেশ দিছে বা বলছে, কিছু না কিছু একটা তো ঘটার কথা। কে পাঠালো বলেন। অন্তত ট্রাই করেন, আন্দাজে হলেও বলার চেষ্টা করেন। মোহাম্মদ ঘুরি। অসাধারণ ভাই, ট্রাই করছে। তবে ভাই একটু উপর দিয়ে বলটা মেরে দিচ্ছে, আর একটু নিচ দিয়ে মারা উচিত ছিল। কুতুবুদ্দিন আইবেকের কুতুবুদ্দিন আইবেকের একজন সেনাপতি হিসেবে কুতুবুদ্দিন আইবেকের একজন সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বখতিয়ার খিলজি। অর্থাৎ কুতুবুদ্দিন আইবেক যখন দিল্লিতে বসছে, তখন তিনি, আপনি কথা কুতুবুদ্দিন বলছেন পাঠিয়ে একদম, তখন তিনি বখতিয়ার খলজিরে বাংলায় পাঠাইছে। কেন বাংলায় পাঠাইছে? কারণ কুতুবুদ্দিন আইবেক অনেক বেশি ভিশনারি ছিলেন। তার মাথায় একটা চিন্তা ছিল যে শুধু দিল্লিতে বসে থাকলে হবে না, আস্তে 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 পুরো ভারত জয় করতে হবে। এতক্ষণ ধরে যে আমরা কথা বলতেছি, পুরোটা সময়ে ভারতের এই অঞ্চল জিতছে, ওই অঞ্চল জিতছে, পুরো ভারত জেতার গল্প আমরা কিন্তু একবারও করি নাই। এই প্রথম কুতুবুদ্দিন আইবেক পুরো ভারতবর্ষ নিজের দখলে আনার চেষ্টা করলো। আর এই উদ্দেশ্যে তিনি তার একজন সেনাপতি বখতিয়ার খলজিকে বাংলায় পাঠাইছে। বাংলার কি অবস্থা তখন? বাংলায় তখন বল্লাল সেনের ছেলে লক্ষণ সেন ক্ষমতায় বসে আছে। লক্ষণ সেনকে পরাজিত করে বখতিয়ার খলজি বাংলার দখল নিছে। মনে করে দেখেন, আজকের ক্লাসের একেবারে শুরুতে আজকের ক্লাসে যে টপিকটা নিচে দেখেন, সুলতানি আমল। আমরা প্রত্যেকে এখানে যারা ক্লাস করতেছি সবাই জানি সুলতানি আমল শব্দটা কিন্তু আসলে এভাবে লেখে না। আমরা সুলতানি আমল লেখার সময় একটা কথা অ্যাপ্লাই করি, স্বাধীন সুলতানি আমল। তো খেয়াল করে দেখেন, আবার আগের জায়গায় ফিরি। এই যে স্বাধীন সুলতানি আমল, এটা কবে থেকে কবে? স্বাধীন সুলতানি আমল হচ্ছে 200 বছর। আমরা জানি এটা 1338 থেকে 1538 পর্যন্ত। এই 200 বছর হচ্ছে বরাবর 200 বছর। এই 200টা বছর হচ্ছে ভাই, দুঃখিত, দিতে চেয়েছি দন্তাস্য দিয়ে ফেলেছি ম। এই 200টা বছর হচ্ছে স্বাধীন এই 200টা বছর হচ্ছে ভাই স্বাধীন সুলতানি আমল। এখন আমার প্রশ্ন, ভাই বখতিয়ার খলজি তো আসছে 1204-এ, বখতিয়ার খলজি তো বাংলায় আসছে 1204-এ। তাহলে 1204 থেকে 1338-এর ঘটনাটা কি? এখানে তো প্রায় অনেকগুলো বছর, 100 বছরের অধিক একটা টাইম আছে। এই সময়টায় বাংলা কে শাসন করছে? এই সময় কেন আমরা স্বাধীন থাকলাম না? কেন আপনি এখানে এসে স্বাধীন বলতেছেন? উত্তরটা ভীষণ সহজ ভাই। এই সময় আপনি স্বাধীন থাকবেন কোত্থেকে? এই সময়টা 1204 থেকে 1338-এ দিল্লিতে যিনি বসতেন তিনি কাউকে না কাউকে পাঠাইতেন, তিনি এসে শাসন করতেন। দিল্লিতে যিনি বসতেন তিনি কাউকে পাঠাইতেন, যেমন যেমন এই যে বখতিয়ার খলজিরে পাঠাইছে।
এরপর বখতিয়ার খলজি মরছে, মরার পর আরেকজনের পাঠিয়েছে, উনি মরছে, আরেকজনের পাঠিয়েছে। এইভাবে 1338 পর্যন্ত আমরা দিল্লির কথাবার্তা শুনেছি, দিল্লির কথাবার্তা শুনেছি। 1338 এসে দিল্লির কথা আর শুনবো না, দিল্লির কথা আর শুনবো না, দিল্লির নাম আনা শুরু করলাম। শুরু হলো বাংলার স্বাধীন সুলতানি আমল, শুরু হলো বাংলার স্বাধীন সুলতানি আমল। সেটাতে আমরা যাব, আমরা বাংলায় ফিরবো, কিন্তু তার আগে এই যে কুতুবুদ্দিন আইবেককে যে বসাইলাম সিংহাসনে, উনি এরপর কি করেন সেটা আগে দেখবো। আশা করি বাংলার ব্যাপারটা ক্লিয়ার, আমরা সেটাতে পরে যাচ্ছি। আগে এই টাইম ফ্রেমটা দেখি, তারপর বাংলায় যাব। সামনে আগাই। ওকে, এখানে লেখাটা হয়তো দেখতে একটু কষ্ট হচ্ছে, আপনি টেনশন নিন না, আমি মুখে বলবো বেশ কয়েকবার। প্রথমে ভারতে দাস বংশের, দাস বংশের প্রতিষ্ঠাতা, দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবেক। কুতুবুদ্দিন আইবেক খুব সহজ, কারণ ওনার মধ্য দিয়ে, ওনার মধ্য দিয়েই দাস বংশের সূচনা হয়েছে। ওনার মধ্য দিয়েই, ওনার মধ্য দিয়েই দাস বংশের সূচনা হয়েছে। একই সাথে, একই সাথে উনি কৃতদাস ছিল, তাই দাস বংশ। ভারতবর্ষের প্রথম স্বাধীন সুলতান, ভারতবর্ষের প্রথম স্বাধীন সুলতান। তরাইনের যুদ্ধ জেতার পর বসে কিন্তু স্বাধীন না, 1206 থেকে তিনি স্বাধীন। কেন? ওই ঘুড়ি মরে গেছে, তাই সে স্বাধীন। আচ্ছা, ভারতবর্ষের প্রথম স্বাধীন সুলতান কুতুবুদ্দিন আইবেক ভারতের তুর্কি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। তুর্কি সাম্রাজ্য কেন? কারণ এনারা সবাই জাতিতে তুর্কি ছিল, এনারা সবাই জাতিতে তুর্কি ছিল, তাই তুর্কি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবেক। তিনি নির্মাণ করেছেন দিল্লির কুতুব মিনার, দিল্লির কুতুব মিনার নির্মাণ করেছেন কুতুবুদ্দিন আইবেক। তবে তবে কুতুব মিনারের কুতুব এই নামটা ওনার নাম থেকে আসতে নাই, কুতুব মিনারের নামটা এসেছে সুফি কুতুব উদ্দিন বখতিয়ার কাকি থেকে। সুফি কুতুব উদ্দিন বখতিয়ার কাকি, এই কুতুব উদ্দিন বখতিয়ার কাকি ওনার নামে কুতুব মিনার বানাইছে কুতুবুদ্দিন আইবেক। যদিও এটাও একটু ভুল কথা, পুরোটা কুতুবুদ্দিন আইবেক বানায় নাই। কুতুবুদ্দিন আইবেক নির্মাণ কাজ শুরু করেছিলেন, নির্মাণ কাজ শুরু করেছিলেন, শেষ করেছিল তার জামাই, মেয়ের জামাই, মেয়ের জামাই শেষ করেছিল তার মেয়ের জামাই ইলতুৎমিশ। ঠিক আছে, তার জামাতাই ইলতুৎমিশ শেষ করেছিল। ঠিক আছে, আচ্ছা। এরপর তার উপাধি ছিল, সুলতান কুতুবুদ্দিন আইবেকের উপাধি ছিল লাখ বক্স, লাখ বক্স। প্রতিদিন নাকি তিনি লাখো স্বর্ণ মুদ্রা দান করতেন, তাই লাখ বক্স। এরপর মোহাম্মদ ঘুরির কৃতদাস ছিল কুতুবুদ্দিন আইবেক। উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন, স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিল কুতুবুদ্দিন আইবেক। স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কুতুবুদ্দিন আইবেক। বেশ কয়েকটা ছোট ছোট প্রশ্ন এখান থেকে আসে। দাস বংশের প্রতিষ্ঠাতা, তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, এর পাশাপাশি প্রথম স্বাধীন সুলতান, প্রথম স্থায়ীভাবে তিনি মুসলিম শাসন পুরোপুরিভাবে প্রতিষ্ঠা করেন। এরপর কুতুব মিনার নির্মাণ করেন। নিচে চলে আসি, ইলতুৎমিশ ভারতীয় উপমহাদেশে প্রথম মুদ্রার প্রচলন করেন। মুদ্রা, মুদ্রার প্রচলন করেছেন সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ, দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। ইনি প্রতিষ্ঠাতা, কুতুবুদ্দিন আইবেক প্রতিষ্ঠাতা, কুতুবুদ্দিন আইবেক প্রতিষ্ঠাতা, কিন্তু ইলতুৎমিশ প্রকৃত প্রতিষ্ঠাতা। কেন? কারণ সুলতান কুতুবুদ্দিন আইবেকের প্রথম জীবনটা পুরোটাই চলে গেছে। মানে প্রথম জীবন মানে কি বুঝলাম না তো। মানে 1205 পর্যন্ত তিনি যখন ক্ষমতায় ছিল তখন ঘুরির অধীনে ছিল, স্বাধীনভাবে কিচ্ছু করতে পারে নাই। ঘুরি যখন মারা গেছে তারপর উনি নিজেও বেশি দিন বাঁচে নাই, মাত্র 4 বছর বাঁচে। 1206 থেকে 1210, এই যে 1206 থেকে 1210 এই টাইমটা পুরোটাই ওনার কেটে গেছে ঘুরির অন্য সেনাপতিদের সাথে লড়াই করতে করতে। ঘুরির আরো কয়েকজন বিখ্যাত সেনাপতি ছিল, তাদের বিরুদ্ধে লড়াই করতে করতেই তার সময়টা কেটে গেছে। কেন অন্য সেনাপতিদের সাথে কেন লড়াই? কারণ অন্য সেনাপতিদের কথা হচ্ছে, কেন আমরা কেন ভারতের দখল পাবো না, আমরা কেন দিল্লির দখল পাবো না, আমরাও তো ওনার মতোই সেনাপতি, বরং আমরা আমরা দাস বংশের না, আমরা দাস ছিলাম না, এরকম সেনাপতিদের সাথে লড়াই হয়েছে। সুতরাং উনি শক্তিশালীভাবে রাজ্য বিস্তার খুব বেশি করতে পারেননি, খুব বেশি ভালোভাবে শাসনও প্রতিষ্ঠা করতে পারেননি, যেটা পেরেছিল ইলতুৎমিশ।
তাই দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশ। উপাধি উপাধি ছিল সুলতান এ আজম। সুলতান এ আজম। তিনি কৃতদাসদেরকে নিয়ে, তিনি নিজে যেহেতু কৃতদাস, তাই কৃতদাসদেরকে নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন বন্দেগানি চেহেলগান বা 40 চক্র। 40 চক্র প্রতিষ্ঠা করেছিলেন ইলতুৎমিশ। কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেন ইলতুৎমিশ। সামনে আসি। এরপর ইলতুৎমিশের মেয়ে, ইলতুৎমিশের মেয়ে হচ্ছে সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া বেশ অদ্ভুত, কারণ নাম শুনে বোঝা যাচ্ছে তিনি একজন নারী, কিন্তু তিনি নারী হওয়ার পরও তিনি পুরুষদের মতো পোশাক আশাক পরিধান করতেন। তিনি যখন দরবার পরিচালনা করতেন তখন তিনি কোনো মানে হচ্ছে বোরকা টোরকা পরে যে দরবার চালাবেন এমন না। যে ব্যাপারটা তখনকার সময়ের মুসলিম যে হুজুর বা হচ্ছে আলেম সম্প্রদায় ছিল, তারা ঠিকঠাক ভাবে মেনে নিতে পারেননি। কিন্তু তারপরও সুলতানা রাজিয়ার দৃঢ় শাসন, তার ভাইয়েরা সবাই অযোগ্য ছিল, তাই তারা মেনে নিতে বাধ্য হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তার এক ভাই, সুলতানা রাজিয়ার একজন ভাই ইলতুৎমিশের ছেলে, সুলতানা রাজিয়াকে সরায় দেয়। তারপরও পড়তে হবে ইলতুৎমিশের কন্যা। ইলতুৎমিশের কন্যা হচ্ছে সুলতানা রাজিয়া। তিনি 1236-এ ক্ষমতায় বসেন। ভারতবর্ষে সিংহাসনে বসা প্রথম মুসলিম নারী, প্রথম মুসলিম নারী, প্রথম মুসলিম নারী সুলতানা রাজিয়া। নিচের দিকে চলে আসবে এরপর নাসিরউদ্দিন মাহমুদ শাহ। নাসিরউদ্দিন মাহমুদ শাহ। খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এখানে একটু লাফ দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছি। গুরুত্বপূর্ণ যারা শুধু তাদের কথাই পড়ছি, ঠিক আছে? নাসিরউদ্দিন মাহমুদ শাহ, সহজে মাথায় রাখবো ফকির বাদশাহ। ফকির বাদশাহ। কেন তিনি ফকির বাদশাহ? কারণ তিনি রাজকোষ থেকে কোনো টাকা পয়সা কিচ্ছু নিত না। নিজে নিজে কোরআনের অনুলিপি তৈরি করা, টুপি সেলাই করে জীবন চালাতো। এই কারণে নাসিরউদ্দিন মাহমুদ শাহকে বলা হয় ফকির বাদশাহ। ঘটনা আছে। কোরআনের অনুলিপি কেন তৈরি করত? কারণ তখনও প্রেস আসে নাই। সো প্রেস না আসার কারণে তখন কোরআন হাতে লিখেই হচ্ছে প্রস্তুত করা হতো। একজন মানুষ তার জীবনে সর্বোচ্চ 20-30টা কোরআন তৈরি করতে পারতো। মানে দেখে 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 সারাদিন বসে বসে একটা কোরআন দেখে দেখে আরেকটা কোরআন লিখা। যারা আরো বেশি মেধাবী, পুরো কোরআন তার ব্রেনে আছে, সো সেখান থেকে সে লিখতো। এভাবেই হচ্ছে কোরআনের অনুলিপি তৈরি হতো, টুপি সেলাই করে জীবন চালাতো। দুর্বল শাসক ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ শাহ, দুর্বল শাসক ছিলেন। এই কারণে নাসিরউদ্দিন মাহমুদ শাহর মৃত্যুর পর তার শ্বশুর, নাসিরউদ্দিন মাহমুদ শাহের শ্বশুর গিয়াসউদ্দিন বলবন ক্ষমতায় বসেন। গিয়াসউদ্দিন বলবন ক্ষমতায় বসেন। অনেকগুলো ঘটনা আছে। কিছুক্ষণ আগে আপনার কি মনে পড়ে 40 চক্রের কথা আপনি পড়ে আসছিলেন? দাসদেরকে নিয়ে 40 চক্র প্রতিষ্ঠা করেছিলেন ইলতুৎমিশ। ওই 40 চক্রেরই একজন সদস্য ছিল গিয়াসউদ্দিন বলবন। অর্থাৎ গিয়াসউদ্দিন বলবনও প্রথম জীবনে একজন দাস ছিলেন। পরবর্তীতে 40 চক্রের মাধ্যমে তিনি ধীরে ধীরে দরবারের খুব গুরুত্বপূর্ণ একজন আমত্ত হয়ে ওঠেন, বা হচ্ছে দরবারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হয়ে ওঠেন। এরপর তিনি দরবারের অনেক কিছু গোপনে গোপনে নিয়ন্ত্রণ করতে শুরু করেন। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যাওয়ার জন্য নাসিরউদ্দিন মাহমুদ শাহের সাথে নিজের মেয়ের বিয়ে দেন। নাসিরউদ্দিন মাহমুদ শাহ দুর্বল ছিল। এই কারণে নাসিরউদ্দিন মাহমুদ শাহের পরিবর্তে তিনি নিজেই শাসন কার্য পিছন থেকে চালাতেন। পরবর্তীতে নাসিরউদ্দিন মাহমুদ শাহ যখন মারা যান, তিনি নিজেই বসে গেছে ক্ষমতায়। খুব ভালো। তো তিনি, নাম থেকে বোঝা যায় বলবন। কি হলো? এই তো ফিরে এলো। না, ফিরে তো আসেনি, এই যে এসেছে। বলবন। আপনি মাথায় রাখবেন, বলবন। বলবন তার মানে অনেক বল দিয়ে শাসন করবে। রক্তপাত ও কঠোর নীতি। রক্তপাত ও কঠোর নীতিকে ইংরেজিতে কি বলবো? ব্লাড ব্লাড এন্ড আয়রন পলিসি। ব্লাড এন্ড আয়রন পলিসি। ব্লাড এন্ড আয়রন পলিসি। রক্তপাত এবং কঠোর, আয়রন মানে হচ্ছে লোহা, তো কঠোর, লোহার মতো কঠোর নীতি যার শাসনের বৈশিষ্ট্য ছিল। নাম হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবনের দরবারে ছিল আমির খসরু। আমির খসরুকে বলা হতো ভারতের তোতা পাখি। ভারতের তোতা পাখি বলা হতো আমির খসরুকে। কেন? কারণ আমির খসরু খুব সুন্দর গান গাইতে পারতো, বিশেষত কাওয়ালি। বিশেষত কাওয়ালি গান। ওই যে আপনারা শুনেছেন তো সবাই এগুলো, ওই যে আপনারা শুনছেন না, অনেকজন মানুষ একসাথে মিলে
বসে বসে এই গানটা গায়। কাওয়ালি, বিখ্যাত একটা কাওয়ালি আছে কুন ফায়া কুন, এই জাতীয় যে গানগুলো আছে এগুলোকে বলে কাওয়ালি। আমির খসরু অনেকগুলো কাওয়ালি রচনা করেন, তার মধ্য দিয়ে কাওয়ালি ভারতে জনপ্রিয়তা লাভ করে। দ্যাটস ইট। একটাবার পুরোটা তাহলে দেখি। এই যে দাস বংশ, দাস বংশের অনেকজন শাসকের মধ্যে থেকে আমরা অল্প কয়েকজনকে দেখেছি। ফার্স্টে কুতুবুদ্দিন আইবেক, কুতুবুদ্দিন আইবেকের পর ইলতুৎমিশ, ইলতুৎমিশের পর তার মেয়ে সুলতানা রাজিয়া, সুলতানা রাজিয়ার পর নাসিরউদ্দিন মাহমুদ শাহ, নাসিরউদ্দিন মাহমুদ শাহর পর দেখেছি গিয়াস উদ্দিন বলবন, গিয়াস উদ্দিন বলবন। ব্লাড এন্ড আয়রন পলিসি কার্ড ছিল। তারপর হচ্ছে ফকির বাদশাহ কাকে বলা হতো, প্রথম নারী শাসক কে ছিল, 40 চক্র কে প্রতিষ্ঠা করেছিল, এরপর কুতুব মিনার কে নির্মাণ করেছিল। প্রশ্ন যদি করে কে নির্মাণ করেছিল, কুতুবুদ্দিন আইবেক। কে নির্মাণ সমাপ্ত করেছিল, এটা বললে উত্তর হবে ইলতুৎমিশ। সামনে চলে আসি। এবার আরেকটা বংশ, বংশের নাম খলজি বংশ। এই বংশের প্রতিষ্ঠাতার নাম জালাল উদ্দিন খলজি। ভাইয়া, এই 40 চক্রটা একটু বলবেন প্লিজ? অবশ্যই, কেন নয়। 40 চক্র হচ্ছে তিনি নিজে দাস থাকার কারণে, মানে ইলতুৎমিশ, ইলতুৎমিশ নিজে একজন ক্রীতদাস থাকার কারণে তার কাছে মনে হয়েছে ক্রীতদাসদেরকে শক্তিশালী করা দরকার। দ্যাটস ওয়াই তিনি ক্রীতদাসদেরকে নিয়ে হচ্ছে দল প্রতিষ্ঠা করেন। এক একটা দলে, এক একটা দলে 40 জনের মতো ক্রীতদাস থাকতো। আর এই দলগুলো তৈরি করার সময় লক্ষ্য রাখা হতো যেন এক একজন এক একটা গুণের অধিকারী হয়। এরপর একজনের কাছ থেকে আরেকজন, আরেকজনের কাছ থেকে আরেকজনের মধ্যে প্রশিক্ষণ, যুদ্ধবিদ্যা শেখা, কিংবা হচ্ছে দরবার কিভাবে পরিচালনা করতে হবে এটা শেখা, এগুলো চলতে থাকে। পরবর্তীতে দেখা যায় এই ক্রীতদাসরা এতটা ক্ষমতাশালী হয়ে ওঠে যে তারা, ক্রীতদাসরাই দরবারের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠল, ক্রীতদাসরাই দরবারের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠল। তখন ক্রীতদাসদের মধ্য থেকে ক্ষমতা এসেছিল গিয়াসউদ্দিন বলবন। এই যে আমরা মাত্র পড়ছি রক্তপাত ও কঠোর নীতি যার শাসনের বৈশিষ্ট্য, গিয়াসউদ্দিন বলবন। মাথায় প্রশ্ন আসে না যে কার রক্তপাত করেছিল, কার সাথে কঠোর নীতি দেখাইছিল? উত্তর হচ্ছে 40 চক্রের সাথে। সে নিজে 40 চক্রের ছিল, সে নিজে একজন ক্রীতদাস ছিল, সে নিজে 40 চক্র থেকে উঠে আসা একজন, কিন্তু পরবর্তীতে এই দাসদেরকে শক্ত হাতে দমন করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। 40 চক্র যেন আর কাজ না করে, দাসরা যেন এত বেশি ক্ষমতাশালী না হয়, এটা করেছিল গিয়াসউদ্দিন বলবন। তার মৃত্যুর পর আবারও দুর্বল শাসক আসে। দুর্বল শাসক আসার পর ওই দুর্বল শাসককে দরবারের আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার নাম জালাল উদ্দিন খলজি, তিনি সরিয়ে দেন। সরিয়ে দেওয়ার পর জালাল উদ্দিন খলজি নিজেই শাসন শুরু করেন এবং বংশের নাম দেন খলজি বংশ। বংশের নাম দেন খলজি বংশ। এরপর জালাল উদ্দিন খলজির ভাতিজা, জালাল উদ্দিন খলজির ভাতিজা এবং একই সাথে জালাল উদ্দিন খলজির ভাতিজা এবং একই সাথে মেয়ের জামাই, মানে জামাতা ছিল হচ্ছে আলাউদ্দিন খলজি। এই মেয়েটা, মানে জালাল উদ্দিন খলজির মেয়েটা, জালাল উদ্দিন খলজির মেয়ে আর জালাল উদ্দিন খলজির বউ, তারা দুইজন আলাউদ্দিন খলজিরে মনে করতো দুনিয়ার সবচেয়ে বোকা, দুনিয়ার সবচেয়ে বোকা মনে করতো। কিন্তু আলাউদ্দিন খলজি ধীরে ধীরে, মানে মূলত আলাউদ্দিন খলজির উপরে জালালউদ্দিন খলজির মেয়ে খুবই রাগান্বিত ছিল। গোপনে গোপনে আলাউদ্দিন খলজি সৈন্য সংগ্রহ করা শুরু করে। মূলত জালালউদ্দিন খলজি দিল্লিতে থেকে শাসন করতেছে, দিল্লিতে থেকে শাসন করতেছে, গুজরাট অঞ্চলের দিকে আলাউদ্দিন খলজিরে পাঠাই দিছে। দিল্লিতে জালালউদ্দিন ভাতিজারে পাঠাইছে গুজরাটের দিকে, ভাতিজা গুজরাটের শাসন করতেছে, পাশাপাশি ভাতিজার সাথে মেয়ের বিয়ে দিচ্ছে। ওই মেয়ে হচ্ছে ভাতিজার জীবন ছারখার করে দিচ্ছে। কিন্তু ভাতিজা গোপনে গোপনে সৈন্য সংগ্রহ করা শুরু করে। এক পর্যায়ে আলাউদ্দিন জালালউদ্দিনকে আমন্ত্রণ জানায় যে আপনি এদিকে আসেন। কেন? কারণ হচ্ছে ওই যে কন্যা, মানে জালালউদ্দিনের কন্যা, তিনি জালালউদ্দিনকে জানান যে আলাউদ্দিন তো সৈন্য সংগ্রহ করতেছে। তখন আলাউদ্দিন খুব ভদ্রভাবে লেখে যে আপনি আমাকে বড় করেছেন, আলাউদ্দিনের বাবা খুব ছোটবেলায় মারা গিয়েছিল, তাই এই চাচাই তারা বড় করছিল। আপনি আমার ছোটবেলায় বড় করছেন, আপনাকে আমি অনেক সম্মান করি, আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে অনেকে হয়তো ভুল কথা টথা বলতে পারে, আপনি এগুলো বিশ্বাস করিয়েন না। তারপরে যদি আপনার আমার প্রতি অবিশ্বাস কাজ করে, আপনাকে গুজরাটে আমন্ত্রণ, আপনি একটা বার গুজরাটের দিকে আসেন।
জালালউদ্দিন খলজি গুজরাটের দিকে যাত্রা করে। যাত্রা করার মধ্যপথেই আলাউদ্দিন খলজি তাকে অ্যাম্বুশ করে, অর্থাৎ মাঝ রাস্তায় আক্রমণ করে, এবং ভাতিজার হাতে, জামাতার হাতে জালালউদ্দিন খলজির মৃত্যু হয়। জালালউদ্দিন খলজির মৃত্যু হয়। ক্ষমতায় বসেন এবার আলাউদ্দিন খলজি। ক্ষমতায় বসেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি শ্রেষ্ঠ শাসক এই বংশটার। মূলত এই বংশের একজনের কথাই আমরা পড়ব, আলাউদ্দিন খলজি। তিনি খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান। তিনি দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এবং মূল্য নির্ধারণ, অর্থাৎ হচ্ছে বাজারে জিনিসপত্রের দাম কত হবে সেটা আগেই তিনি ঘোষণা দিতেন। মানে তিনি ঘোষণা দিতেন না, তার লোকরা ঘোষণা দিত। তো তারপর এর চেয়ে বেশি যদি কেউ বিক্রি করতো, তিনি খুবই খুবই কড়া মানসিকতার একজন শাসক। এর চেয়ে বেশি মূল্যে কেউ বিক্রি করলে কড়া শাস্তির মুখোমুখি হতে হতো। তার অন্যতম বিখ্যাত ঘটনা হচ্ছে চিতোর জয়। তার মানে আলাউদ্দিন খলজির অন্যতম একটা ঘটনা হচ্ছে চিতোর জয়। চিতোর জয়টা গুরুত্বপূর্ণ কেন? চিতোর জয় কেন গুরুত্বপূর্ণ সেটা আমি আপনাদেরকে পরে বোঝাচ্ছি বা পরে পড়াচ্ছি। তার আগে আপনাদেরকে একটা সিনেমার নাম বলি। আপনারা অনেকে হয়তো সিনেমাটা দেখেছেন। সিনেমাটার নাম হচ্ছে পদ্মাবত। ছেলেটার নাম হচ্ছে পদ্মাবত, মানে এমনিতে হচ্ছে পদ্মাবতী, কিন্তু সিনেমাটার নাম ছিল পদ্মাবত। পদ্মাবত সিনেমাটাতে অভিনয় করেছিল, সম্ভবত আমার যতটুকু মনে পড়ে, দীপিকা পাডুকোন। উনি অভিনয় করেছিল, এবং দীপিকা পাডুকোনের স্বামীর চরিত্রে শাহিদ কাপুর নামে একজন নায়ক আছে ভারতের, তিনি অভিনয় করেছিল। আর আলাউদ্দিন খলজির চরিত্রে, আলাউদ্দিন খলজির চরিত্রে রণবীর কাপুর না রণবীর সিং, রণবীর সিং তিনি অভিনয় করেছিল। ঘটনাটা আপনাদেরকে বলি, তারপর আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা কি। চিতোর রাজ্য আক্রমণ করে আলাউদ্দিন খলজি। চিতোরের মানুষরা ভীষণ রকম সাহসী এবং ভীষণ রকম যুদ্ধবাজ বলা যেতে পারে। রাজপুত তারা বংশে বা হচ্ছে জাতিতে, তারা খুবই ভালো যুদ্ধ করে। যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার একেবারে শুরুর দিকেই পদ্মাবতীর স্বামী মৃত্যুবরণ করে। পদ্মাবতীর স্বামী মৃত্যুবরণ করার পর অনেকেই বলে, ঐতিহাসিকরা, বিশেষত হিন্দু ঐতিহাসিকরা অনেকেই বলে থাকেন যে পদ্মাবতী ভীষণ সুন্দরী ছিলেন, এবং এই সৌন্দর্যের কথা আলাউদ্দিন খলজি জানতে পেরেছিলেন। যে কারণে পদ্মাবতীকে পাওয়ার জন্যই তিনি হচ্ছে চিতোর আক্রমণ করেছিলেন। তো পদ্মাবতী এবার কি করলেন? স্বামীর মৃত্যুর পর তিনি নিজেই যোদ্ধার বেশ ধারণ করে, মানে যোদ্ধাদের মতো অস্ত্র শস্ত্র ধারণ করে যুদ্ধে নেতৃত্ব দেওয়া শুরু করলেন। খুব ভালো, যুদ্ধে গেছেন। কিন্তু আলাউদ্দিন খলজি অসম্ভব রকম যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল। রানী পদ্মাবতী খুব দ্রুতই বুঝতে পারলেন তিনি যুদ্ধে জিততে পারবেন না। তিনি যখন বুঝতে পারছেন যুদ্ধে জিততে পারবেন না, তখন পদ্মাবতী ফেরত আসেন। পদ্মাবতী ফেরত আসেন দুর্গে, এবং দুর্গের যারা দাসী ছিলেন তাদেরকে বলেন যে দুর্গের মাঝখানে আগুন জ্বালাও। দুর্গের মাঝখানে আগুন জ্বালানো হলো, এবং রানী পদ্মাবতী সেই আগুনে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দেন বা আত্মহত্যা করেন। এরপর চিতোর জয় করেন রাজা আমাদের এই আলাউদ্দিন খলজি। এক পক্ষের কাহিনী গেল। যারা মুসলিম ঐতিহাসিক আছেন তারা আবার এর বিপরীতটা বলেন। তারা বলেন যে না, ইসলাম প্রচারের স্বার্থে আলাউদ্দিন খলজি চিতোর আক্রমণ করেছিলেন। আর যারা কিছুটা নিরপেক্ষ আছেন তারা সরাসরি বলেন যে ইসলাম প্রচার, রানী পদ্মাবতীকে পাওয়া কোনোটাই লক্ষ্য ছিল না, রাজ্য বিস্তার করাই ছিল আলাউদ্দিন খলজির অন্যতম লক্ষ্য। এই হলো ঘটনা। ঘটনা থাক, আমরা পড়ালেখায় ফিরি। পড়ালেখায় যেটাতে ফিরবো সেটা হচ্ছে এই যে পদ্মাবতী, এই যে পদ্মাবতী, এই পদ্মাবতীকে নিয়ে, এই পদ্মাবতীকে নিয়ে ঘটনা কি হচ্ছে, এই যে কলমে যাচ্ছি। আচ্ছা, এই যে পদ্মাবতী, এই পদ্মাবতীকে নিয়ে আশা করি আপনি বুঝে ফেলছেন পদ্মাবতীটা কে। পদ্মাবতী হচ্ছে চিতোরের রানী। পদ্মাবতী হচ্ছে চিতোরের রানী, যে চিতোর যুদ্ধে জয় করেছিলেন আলাউদ্দিন খলজি। আর পদ্মাবতী অনেক সুন্দরী ছিলেন। তো পদ্মাবতীর সৌন্দর্য নিয়ে, পদ্মাবতীর সৌন্দর্য নিয়ে আমাদের এক মহাকবি একটা কাব্য লিখে ফেলছে। আমাদের এক মহাকবি একটা কাব্য লিখে ফেলছে, কবির নাম আলাউল। পদ্মাবতী কার লেখা? আলাউলের লেখা। মহাকবি আলাউলের লেখা। পদ্মাবতীতে কি আছে? ওই চিতোরের রানীর সৌন্দর্যের বর্ণনা এটা আছে। তো পদ্মাবতীটা কোথা থেকে লিখছে? পদ্মাবতীটা আসলে আলাউল লেখে নাই, পদ্মাবতী লিখেছে
মালিক মোহাম্মদ জয়সি। মালিক মালিক মোহাম্মদ জয়সি, তিনি হচ্ছে মালিক মোহাম্মদ জয়সি, তিনি হচ্ছে প্রথম পদ্মাবতী কাব্য রচনা করেন, সেটারে বাংলাতে নিয়ে আসছে হচ্ছে আলাউল। এখন আপনার মাথায় প্রশ্ন জাগতেছে, আচ্ছা বাংলাতে নিয়ে আসছে, কোন ভাষা থেকে এনেছিল? কোন ভাষা থেকে এনেছিল এটা বাংলার ক্লাসে আপনি জানবেন, আপনার বাড়ির কাজ। যে পদ্মাবতী মালিক মোহাম্মদ জয়সি কোন ভাষায় রচনা করেছিল, কোন ভাষায় রচনা করেছিল পদ্মাবতী, আপনি জানার চেষ্টা করবেন। ওটা থাকুক, এবার এদিকে চলে আসেন। তো এই যে পদ্মাবতী এবং ওনার চিতোর জয় করা, ওনার চিতোর জয় করা, এই চিতোর জয় বা চিতোর আক্রমণ নিয়ে আরেকটা মহাকাব্য আছে বাংলাতে, নাম হচ্ছে পদ্মিনী উপাখ্যান। পদ্মিনী উপাখ্যান, পদ্মিনী উপাখ্যান, এটা কে লিখছে ভাই? এটা লিখেছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। তো ভালো কথা, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় পদ্মিনী উপাখ্যান লিখছে, তো এটা আমি কেন পড়তেছি ভাইয়া? এটা আপনি পড়তেছেন কারণ সালটার দিকে তাকান, সালটার দিকে তাকান 1858। তো ভাই বুঝলাম না তো কিছু, মানে খলজি বংশ শাসনই তো আপনি লিখছেন 1320 পর্যন্ত, 1320-এর শেষ, তাহলে 1858 মানে প্রায় 500 বছর পরে পদ্মিনী উপাখ্যান লেখার দরকার কি পড়লো রঙ্গলাল বাবুর? ওনার দরকার কি পড়ছে? দরকার পড়ছে, আপনি খেয়াল করে দেখেন 1858 এর আগে পিছে আমাদের একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে, মনে করে দেখেন কি ঘটনা আছে। 1857, 1857-তে সিপাহী বিদ্রোহ হয়েছিল। 1857-তে সিপাহী বিদ্রোহ হয়েছিল, অর্থাৎ সিপাহী বিদ্রোহের যেই ঘটনাকাল, ওই ঘটনাকালের প্রেক্ষাপটে রচনা করা হয়েছে পদ্মিনী উপাখ্যান। এবার আপনি বলতে পারেন, ভাই 2 মিনিট আগে না বললেন চিতোর আক্রমণ নিয়ে লিখছে পদ্মিনী উপাখ্যান, আবার বলতেছেন সিপাহী বিদ্রোহ নিয়ে লিখছে। ব্যাপারটা ক্লিয়ার করি। সিপাহী বিদ্রোহের সময় আমাদের সিপাহীরা, আমাদের ভারতবর্ষের নাগরিকেরা যুদ্ধ শুরু করেছিল। এই যোদ্ধাদেরকে বা এই স্বাধীনতার লড়াইকারীদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, যারা লড়াই করতেছে তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন পদ্মিনী উপাখ্যান। তিনি সৈনিকদেরকে বা যারা এই লড়াইটা করতেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এই মহাকাব্য, এই উপাখ্যানের মাধ্যমে। মূলত এটা হচ্ছে কাব্য, কবিতার বই, মূলত মহাকাব্যের মতো ফরম্যাটে এগিয়েছেন। এখানে তিনি বোঝানোর চেষ্টা করেছেন পদ্মিনী যেরকম যুদ্ধে যখন বুঝতে পারছে জিতবে না, আত্মসমর্পণ করে নাই, নিজের জীবন বিসর্জন দিছে, তোমরাও এরকম লড়াই করো ইংরেজদের সাথে, যদি জিততে না পারো নিজের জীবন বিসর্জন দাও, কিন্তু আত্মসমর্পণ করিও না। এই যে ব্যাপারটা, এটা নিয়ে রচিত হয়েছে পদ্মিনী উপাখ্যান। সময়কালটা হচ্ছে সিপাহী বিপ্লবের ওই সময়কাল, প্রেক্ষাপটটা বা অনুপ্রেরণাটা নিয়েছে পদ্মিনীর কাছ থেকে। দ্যাটস ওয়াই বইয়ের নাম পদ্মিনী উপাখ্যান। কবির নাম হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, রচিত হয়েছে 1858-তে। ঘটনা হচ্ছে চিতোর আক্রমণ নিয়ে। এরপর তিনি প্রথম মুসলিম শাসক হিসেবে দক্ষিণ ভারত জয় করেন। এই চিতোর, এই এলাকাটা হচ্ছে দক্ষিণ ভারতে। তবে এর পাশাপাশি আলাউদ্দিন খলজির আরো একটা ভূমিকা আছে। আলাউদ্দিন খলজি যখন ভারত শাসন করতেছেন, ওই সময় আবার চেঙ্গিস খানের ঘোড়া দুনিয়া দাবড়াইতেছে। সো এই যে মঙ্গলরা, এই মঙ্গলদের আক্রমণ, চেঙ্গিস খান, তারপর তার ছেলেরা, তারপর তার নাতিরা, তারা পর্যায়ক্রমে এই পাশটাতে আক্রমণ চালানোর চেষ্টা করেছে কয়েকবার। আলাউদ্দিন খলজির কারণেই তারা এদিকটা জয় করতে পারেনি, মঙ্গলরা এদিকটা জয় করতে পারেনি আলাউদ্দিন খলজির কারণে। আলাউদ্দিন খলজি না থাকলে তারা ঠিকই এদিকটাও জয় করে ফেলতো। এই হচ্ছে ঘটনা। এরপর তার সেনাপতি, আলাউদ্দিন খলজির সেনাপতি ছিল মালিক কাফুর। তিনি একজন বেশ বিখ্যাত সেনাপতি। আলাউদ্দিন খলজি আলাই দরওয়াজা, আলাই দরওয়াজা এটি তৈরি করেছেন। এই হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির মৃত্যুর পর এই বংশ দুর্বল হয়ে পড়ে, শুরু হয় নতুন আরেক বংশ, নাম তার তুগলক। নাম তার তুগলক। তুগলক শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত তুগলকি কাণ্ড, এই শব্দটির কারণে। এবার আসেন সে তুগলক বংশটাই আমরা দেখার চেষ্টা করি। আসেন শুরু করি তুগলক বংশ। প্রথমে বংশের প্রতিষ্ঠাতা, বংশের প্রতিষ্ঠাতার নাম গিয়াসউদ্দিন তুগলক।
বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক। এই বংশের প্রভাবশালী শাসক ছিল মুহাম্মদ বিন তুগলক। এই বংশের প্রভাবশালী শাসক ছিল মুহাম্মদ বিন তুগলক। মুহাম্মদ বিন তুগলক পুরোপুরি একটা বোকা লোক, মানে বোকা বলতে তিনি বেশ শক্তিশালী শাসক, কিন্তু তিনি অনেক কিছু করার চেষ্টা করছেন, কিছুদিন পরে সেটা ব্যর্থ হয়ে গেছে। কি কি ব্যর্থ করেছেন তিনি দেখেন। তিনি রাজধানী ছিল দিল্লিতে, দিল্লি থেকে প্রায় 700 মাইল দূরে দেবগিরিতে, ভারতে এটার অবস্থান দিল্লি থেকে অনেকটুকু দূরে 700 মাইল, দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন। এরপর 8 বছর পরে আবার দিল্লিতে ফেরত চলে আসছে। তো ভাই, এত মানুষজনকে নিয়ে অনেক কষ্ট করে রাস্তা তৈরি করছে, অনেক স্বর্ণ মুদ্রা ব্যয় হয়েছে, সবাই নিয়ে দেবগিরি গেছেন, আবার কিছু বছর পর দিল্লিতে ফেরত আসছেন। পুরো ব্যর্থ পরিকল্পনা করেছিল মোহাম্মদ বিন তুগলক। তাহলে রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে, দেবগিরি থেকে দিল্লিতে, দিল্লি থেকে দেবগিরিতে, দেবগিরি থেকে দিল্লিতে স্থানান্তর করেছেন মোহাম্মদ বিন তুগলক। এরপর তিনি ভারতে প্রতীকী মুদ্রা, কোন কিসের, তামার প্রতীকী মুদ্রার প্রচলন করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। আরেকটা ব্যর্থ প্রকল্প ওনার। কেন? উনি তামার মুদ্রার প্রচলন করছে, এখন তামা খুব সহজেই পাওয়া যেত নকল মুদ্রাতে, নকল মুদ্রাতে পুরো ভারতের বাজার ছেয়ে গিয়েছিল। সো দ্যাটস ওয়াই কিছুদিন পর বন্ধ, বন্ধ, তামার মুদ্রা আর হবে না, এটাও তার বন্ধ হয়ে গিয়েছিল। বাট হ্যাঁ, পরীক্ষাতে আসে তাই জানা লাগে, প্রতীকী মুদ্রার প্রচলন করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক কিছুদিন পর বন্ধও করে দিয়েছিলেন। আচ্ছা, মোহাম্মদ বিন তুগলকের এই সময়টায় ভারতবর্ষে এসেছেন মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা। মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ভারতবর্ষে আসেন। ইবনে বতুতা দুইবার আসছে। ইবনে বতুতা দুই দুইবার আসছে। একবার আসছে দিল্লিতে, একবার আসছে দিল্লিতে, আরেকবার আসছে বাংলাতে। একবার দিল্লিতে, আরেকবার বাংলাতে। এই যে এখানে আমি কথা বলতেছি, এখানে তিনি দিল্লিতে থাকছে। পরবর্তীতে আমাদের সিলেটে শাহজালাল রহমতুল্লাহ আলাহি, ওনার আগমন ঘটছে। শাহজালাল রহমতুল্লাহর সাথে দেখা করার জন্য উনি এবার বাংলায় আসছে। আমরা এখন দিল্লিটা পড়তেছি, আশা করি ক্লিয়ার। এরপর তুগলক বংশের শেষ সুলতান হচ্ছে মাহমুদ শাহ। মাহমুদ শাহ তাহলে প্রতিষ্ঠা করেছেন গিয়াসউদ্দিন তুগলক। অনেকগুলো ভুল টুল করেছেন, এই কারণে বিখ্যাত হয়ে আছেন মুহাম্মদ বিন তুগলক। এরপর মুহাম্মদ বিন তুগলকের সময় আসছে ইবনে বতুতা, শেষ শাসক ছিল মাহমুদ শাহ। কেন মাহমুদ শাহ শেষ? কারণ মাহমুদ শাহকে পরাজিত করেছিলেন তৈমুর লং। মাহমুদ শাহকে পরাজিত করেছিলেন তৈমুর লং। তবে ভাগ্য ভালো, তৈমুর লং শুধু জয় করছেন। তৈমুর লং শুধু জয় করেছেন, অর্থাৎ তিনি মাহমুদ শাহকে পরাজিত করেছেন। পরাজিত করে আমাদের এই অঞ্চলে লুট তরাজ করে চলে গেছেন। চলে যাওয়ার আগে আরেকটা বংশকে তিনি বসায় গেছিল, নাম তার সৈয়দ বংশ। নাম তার সৈয়দ বংশ। আমরা সংক্ষেপে সৈয়দ বংশকে দেখে আসি, চলেন সৈয়দ বংশকে দেখবো। তার আগে একটু অ্যাটাকটা নিয়ে পড়ে ফেলি। তৈমুর লং ভারত আক্রমণ করেন 1398 সালে সুলতান মাহমুদ শাহের আমলে। এই যে অ্যাটাকটা করছে, এই যে অ্যাটাকটা করছে, অবশ্যই তৈমুর জিতছে, অবশ্যই তৈমুর জিতছে। তৈমুর একজন বিশ্ববিজেতা, চেঙ্গিস খানের মতোই একজন বিশ্ববিজেতা তৈমুর লং। তো তিনি অবশ্যই জয়লাভ করেছেন। এরপর তিনি ক্ষমতায় বসিয়ে যান সৈয়দ বংশকে। সৈয়দ বংশকে সৈয়দ বংশের লোকরা একটু আলাদা, কারণ ওনারা দাবি করতো ওনারা সরাসরি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বংশধর। সত্য মিথ্যা বের করা যায় না, বাট ওনারা দাবি করত। সৈয়দ বংশ খুবই অল্পকাল শাসন করেছে। এরপর ক্ষমতায় বসে লোদি বংশ। ক্ষমতায় বসে লোদি বংশ। লোদি বংশ ক্ষমতায় বসার পর আমরা দেখেছি লোদি বংশে বেশ কয়েকজন শাসন করেছেন। বাহালুল লোদি, বাহালুল লোদি, ইব্রাহিম লোদি, তারা শাসন করেছেন। শেষ শাসক ছিল ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি মানে দুইটা বংশ খুবই কম গুরুত্বপূর্ণ। ইব্রাহিম লোদিকে পরাজিত করেন বাবর 1526-এ। 1526-এ পানিপথের প্রান্তরের প্রথম যুদ্ধে, পানিপথের প্রান্তরের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে, ইব্রাহিম লোদিকে পরাজিত করেন বাবর 1526-এ। এটা মনে হয় আগেও কয়েকবার বলেছি। পানিপথের প্রান্তরে বাবরের কোনোভাবেই জয়লাভ করার সম্ভাবনা ছিল না। ইব্রাহিম লোদির বাহিনীর সৈন্য সংখ্যা ছিল
বাবরের তুলনায় অনেক বেশি। পাশাপাশি ইব্রাহিম লোধি ছিল শক্তিশালী হস্তি বাহিনী, হাতির বাহিনী। বাবর কি করে জয়লাভ করে? কিন্তু বাবরের হাতে ছিল কামান। বাবরের হাতে ছিল কামান। এই অঞ্চলের মানুষ এর আগে কোনোদিনও কামান দেখে নাই। তো মানুষই কামান দেখে নাই, হাতিয়ে কামান দেখবে কোত্থেকে? যার ফলে যখন বাবর তীব্র শব্দে কামান দাগাতে শুরু করলো, তখন কামানের গোলা ঠিক জায়গাতে পড়ুক আর না পড়ুক, কামান দাগানোর তীব্র শব্দে হাতিরা ভয় পেয়ে যায়। হাতিরা ভয় পেয়ে নিজেদের মধ্যেই ধাক্কা ধাক্কি শুরু করে। আর এরই মধ্যে যুদ্ধের মাঠেই ইব্রাহিম লোধি মৃত্যুবরণ করেছিল। আর ইব্রাহিম লোধির মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যায় লোধি বংশ। শুরু হলো নতুন আরেকটা বংশ, নাম তার মোগল বংশ। 1526-এ 1526-এ শুরু হলো শুরু হলো মোগল বংশের শাসন, যারা অচিরেই মোগল বংশ থেকে মোগল সাম্রাজ্যের জন্ম দিয়েছিল। এরপর কি হয়েছিল মোগল সাম্রাজ্যে, সেটা আমরা পরে পড়ব। আমরা বাংলাকে কোথায় রেখে আসছি? বাংলাকে রেখে এসেছি 1204-এ। এখন চলেন একটু বাংলাটা ঘুরে আসি, বাংলার কি অবস্থা সেটা একটু জানার চেষ্টা করি। দিল্লি থাক, বাংলাতে চলেন। তবে যাওয়ার আগে একটা বার আমরা পড়ে যাওয়ার চেষ্টা করব একজন মানুষ সম্পর্কে। আসেন একটু পড়ি। তুগলকরা যখন শাসন করতেছে, তখন আমাদের এই বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে, দক্ষিণ মানে নিচের দিকে, পশ্চিম মানে ডান দিকে, এসেছিল একজন বিখ্যাত ব্যক্তি। তার নাম হচ্ছে খান জাহান আলী। নাম হচ্ছে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। তিনি 60 গম্বুজ মসজিদ নির্মাণ করেন। 60 গম্বুজ মসজিদটা তুর্কি স্থাপত্যের সুলতানি আমলে নির্মিত হয়েছে। তুর্কি স্থাপত্যে সুলতানি আমলে নির্মিত হয়েছে। একটু সামনের দিকে আগাই। 60 গম্বুজ মসজিদ বাগেরহাটে অবস্থিত। এর মোট গম্বুজের সংখ্যা 81টা। মোট গম্বুজের সংখ্যা 81টা। কেন? কারণ হচ্ছে খুব সহজ। এটা মনে করেন হচ্ছে 7 গম্বুজ মসজিদ। তো এই 7 গম্বুজ মসজিদে 7টা লাইন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই হচ্ছে 7টা লাইন। 7টা লাইন, প্রতি লাইনে 11টা করে। প্রতি লাইনে 1টা 2টা 3টা 4টা এরকম করে করে 11টা 11টা, 7 লাইন 11টা করে, তাহলে 7 11 77টা। মূল মসজিদে গম্বুজের সংখ্যা 77টা। চারটা কর্নারে 4টা পিলার আছে। এই পিলারের উপরে আবার গম্বুজ আছে। সো এইভাবে, মানে পিলার না, এগুলোকে আমরা বলবো মিনার। মিনার, মসজিদের মিনার। মসজিদের মিনার আবার গম্বুজ আছে। তো 7 11 77টা, 4 মিনারে 4টা, 77 আর 4-এ 81টা। 77 আর 4-এ 81টা, মোট 81টি গম্বুজ। মোট 81টি গম্বুজ। আর মূল মসজিদে 77টি গম্বুজ রয়েছে খান জাহান আলীর। এর পাশাপাশি আমরা জানি খান জাহান আলী রহমতুল্লাহ 60 গম্বুজ মসজিদের পিছন দিকেই, 60 গম্বুজ মসজিদের পিছন দিকে বিশাল বড় একটি দিঘি খনন করেছেন। যে দিঘিতে আবার কুমির থাকার কারণে বিখ্যাত, যে কুমির আবার এখন সরায় নেওয়া হয়েছে, আপনারা জানেন, রাজনীতির আলোচনা। আচ্ছা, এর পাশাপাশি 60 গম্বুজ মসজিদ ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বাংলাদেশের দ্বিতীয় বিশ্ব ঐতিহ্য। বাংলাদেশের দ্বিতীয় বিশ্ব ঐতিহ্য। একটু বলে রাখি, গত ক্লাসে পড়িয়েছিলাম প্রথম বিশ্ব ঐতিহ্য কোনটা। প্রথম বিশ্ব ঐতিহ্য ধর্মপাল নির্মাণ করেছিলেন নওগাঁর পাহাড়পুরে, সোমপুর বৌদ্ধবিহার। সোমপুর বৌদ্ধবিহার, নওগাঁর পাহাড়পুরে অবস্থিত সোমপুর বৌদ্ধবিহার প্রথম বিশ্ব ঐতিহ্য। দ্বিতীয় বিশ্ব ঐতিহ্য হচ্ছে 60 গম্বুজ মসজিদ। তৃতীয় বিশ্ব ঐতিহ্য হচ্ছে সুন্দরবন। পাহাড়পুর, সোমপুর বৌদ্ধবিহার, বাগেরহাট, 60 গম্বুজ মসজিদ, সুন্দরবন, 3টা বিশ্ব ঐতিহ্য। বিশ্ব ঐতিহ্য গেল। ভাই, এরপর তুর্কি স্থাপত্য মানে কি? আচ্ছা, মূলত তুর্কি স্থাপত্য বলতে এরা প্রত্যেকেই, এই যে আমরা দেখেছি একেবারে শুরুতে, মনে করে দেখেন একদম শুরুতে আমাদের কুতুবুদ্দিন আইবেক, এরা বেশিরভাগই হচ্ছে তুর্কি জাতির অন্তর্ভুক্ত। তুর্কি জাতি গোষ্ঠী, ওখান থেকে তারা ধীরে ধীরে এই অঞ্চলে এসেছিলেন। সো তুর্কিরা যেভাবে বিল্ডিং গুলো তৈরি করে, তুর্কিরা যেভাবে হচ্ছে বসত বাড়ি তৈরি করে, ওই স্থাপত্য রীতিতে এটা তৈরি হয়েছিল। আর তখন বাংলায় চলছিল সুলতানি আমল। অলরেডি আপনাকে আমি পড়িয়ে ফেলেছি যে ভাই 1338 থেকে 1538 এই সময়টা ছিল সুলতানি আমল। এই টাইম ফ্রেমের ভিতরে
এটা নির্মিত হয়েছে। সেই টাইমে বানাইছে। আর স্থাপত্যটা তুর্কি স্থাপত্য, মানে তুর্কিরা যেভাবে বাড়িঘর তৈরি করে ওই রকম। এবার আপনি বলতে পারেন এই তুর্কি আসছে কোত্থেকে? তুর্কি আসছে কোত্থেকে? তুর্কিরা আসছে মূলত তুর্কিমিনিস্তান থেকে। পরবর্তীতে এই তুর্কিরাই এই তুর্কিরাই খ্রিস্টানদের থেকে একটা জায়গাকে দখল করে ফেলে। এরপর তুর্কিরা সেই দেশটাতে এত বেশি প্রভাব বিস্তার করে যে সেটা তুর্কিদেরই দেশ হয়ে পড়ে। নাম তার তুরস্ক। নাম তার তুরস্ক। এই তুরস্ক একটা সময় পুরোটা খ্রিস্টান বসতি ছিল, মূলত কনস্টান্টিনোপল, বর্তমানের ইস্তাম্বুল, এটা জয় করার পর এই জায়গাটা পুরোটাই হচ্ছে খ্রিস্টানদের দখলে ছিল। এর পরবর্তীতে মুসলিমরা এটা জয় করে। মুসলিমরা এটা জয় করার পর আস্তে 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 পুরো তুর্কি জাতিতে ভরে যায় তুরস্ক। এরপরে নাম হলো তুরস্ক। আর এই তুর্কি স্থাপত্য রীতিতেই ষাট গম্বুজ মসজিদটা নির্মিত। এমনকি আমাদের কিছুক্ষণ আগে পড়া কুতুবুদ্দিন আইবেক, তিনিও তুর্কি বংশোদ্ভূত, তুর্কির ওই দিক থেকেই আসছে। আমরা সামনে এগোবো। এখানে হচ্ছে পানিপথের প্রান্তরের ঘটনা লিখছে। আমরা পানিপথের প্রান্তরের ঘটনা আসলে পরের ক্লাসে পড়বো। আমরা বরং ফেরত যাব বাংলাতে। আমরা ফেরত যাব বাংলাতে। ভারতের ঘটনা, দিল্লির ঘটনা শেষ, আমার বাংলার কি অবস্থা সেটা জানবো। দেখি 1204-এ 1204-এ তুর্কি বীর, বোঝা যাচ্ছে তুর্কি বীর, তুর্কি জাতির অন্তর্ভুক্ত মানুষ, তুর্কি জাতি গোষ্ঠীর মানুষ তিনি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেন। লক্ষণ সেনকে লক্ষণ সেনকে নদিয়াতে পরাজিত করছিল। নদিয়াতে পরাজিত করেছিল। গত ক্লাসে বলেছিলাম লক্ষণ সেন হেরে গেছিল, মারা যায় নাই। হেরে গেছিল, মারা যায় নাই। তো ভাই, হেরে যাওয়া আর মারা যাওয়ার মধ্যে পার্থক্য কি? হেরে যাওয়া আর মারা যাওয়ার মধ্যে পার্থক্য হইল তিনি মারা না যাওয়ার কারণে তিনি মারা না যাওয়ার কারণে নদিয়া থেকে পিছন দিক দিয়ে রাস্তা দিয়ে, মানে তিনি যে প্রাসাদে থাকতেন, দুপুরবেলা ভাত খাইতে বসছিল, ভাত খাওয়া থেকে উঠে পিছনের দরজা দিয়ে পালিয়ে তিনি চলে আসেন বিক্রমপুরে। বিক্রমপুরটা কোথায়? বর্তমানে আমাদের যে মুন্সিগঞ্জ, এটাই বিক্রমপুর। তো এখানে এসে তিনি কিছুকাল শাসন করেছেন, কিন্তু মূল শাসনভার চলে আসে মুসলিমদের হাতে। ভালো কথা। মোহাম্মদ বখতিয়ার খলজি তিনি তুর্কি বংশোদ্ভূত, মানে তুর্কি জাতি গোষ্ঠীর মানুষ, থাকতো আফগানিস্তানে। আফগানিস্তানের অধিবাসী ছিলেন। সেন শাসনের অবসান তিনি ঘটিয়েছেন, ঘটিয়ে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছেন বাংলাতে। ভারতে না, ভারতে না, বাংলাতে। এরপর বখতিয়ার খলজি তিব্বতের দিকে অভিযান পরিচালনা করেন 1206 সালে, এবং এই অভিযান ব্যর্থ হন। ফেরার পথে মৃত্যু হয়। এই অভিযানে ব্যর্থ হয়েছে, তিব্বত অভিযানে, মানে তিব্বত জয়ে তিনি ব্যর্থ হন। ফেরার পথে মৃত্যু ঘটে। এরপর বখতিয়ার খলজি যখন মারা যায়, তারপর আমরা দেখি গিয়াস উদ্দিন ইওয়াজ খলজি। গিয়াস উদ্দিন ইওয়াজ খলজি তিনি বসেন। তিনি বাংলায় সর্বপ্রথম নৌবাহিনী গঠন করেন। তিনি বাংলায় সর্বপ্রথম নৌবাহিনী গঠন করছে। বখতিয়ার খলজি গেছে, ইওয়াজ খলজি আসছে, নৌবাহিনী গঠন করছে। নৌবাহিনী গঠন করছে, জানলাম। এরপর বাংলার প্রথম তুর্কি শাসনকর্তা, পুরোপুরি তুর্কি শাসনকর্তা নাসিরউদ্দিন মাহমুদ শাহ। তিনি দিল্লির সুলতান ইলতুৎমিশের ছেলে। তিনি দিল্লির সুলতান ইলতুৎমিশের ছেলে। মাথায় প্রশ্ন জাগে না? ইলতুৎমিশ বসে রয়েছে দিল্লিতে, তার পোলাটাকে পাঠিয়ে দিয়েছে এখানে, ঘটনাটা কি? ঘটনা তো আমি আপনারে বলছি, ঘটনা আমি আপনারে বলছি যে ভাই, 1204 থেকে 1338, 1204 থেকে 1338 আমরা দিল্লির কথা মতোই চলতাম। তো এক শাসক যায়, আরেক শাসক আসে কোথার থেকে? দিল্লি থেকে। অথবা কেউ যদি এই অঞ্চলের শাসন করতে বসে, ধরেন আপনি বসছেন, আপনার পর আপনার ছেলে বসছে, ছেলে বসলেও দিল্লির অনুমতি নেওয়া লাগে, যে আমি বসছি, আপনারা মেনে নিচ্ছেন তো আমারে? দিল্লি বলে হ্যাঁ মেনে নিচ্ছি, তুমি খাজনাটা পাঠাই দিও। এই হচ্ছে ঘটনা। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, ইলতুৎমিশ নিজের ছেলেকেই পাঠিয়েছিলেন, নিজের ছেলেকেই পাঠিয়েছিলেন, নাসিরউদ্দিন মাহমুদ শাহ। তিনি কি করেছেন? তিনি মাত্রই যে পড়েছেন গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি, গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি তাকে পরাজিত করে বাংলার সিংহাসনে বসছিল, বাংলার সিংহাসনে বসেছিল। তিনি বাংলার সিংহাসনে বসে থাক, আমরা একটু সামনে আসব। কেন সামনে আসব? কারণ এবার আমাদের এই দিকটাতে আসতেছে শামসুদ্দিন
ফিরোজ শাহের শাসন আমলে 1303 সালে আমাদের এখানে তুরস্ক থেকে বাংলাদেশের সিলেটে ইসলাম প্রচার করতে আসছেন হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি। ইয়েমেনি, কারণ জন্ম হয়েছিল ইয়েমেনে, ইয়েমেনে পরবর্তীতে চলে গেছে তুরস্কে, তুরস্ক হয়ে আসছে এই বাংলাতে 1303-এ। তখন ওনার সাথে প্রায় 360 জন আউলিয়া ছিল। 360 জন আউলিয়াকে নিয়ে তিনি সিলেটে আসছে। দ্যাটস ওয়াই 360 আউলিয়ার দেশ সিলেট, 360 আউলিয়ার দেশ সিলেট। এই সময় সিলেটের রাজা ছিল, এই সময় সিলেটের রাজা ছিল গৌরগোবিন্দ। গৌরগোবিন্দের সাথে লড়াই, গৌরগোবিন্দ পরাজিত, গৌরগোবিন্দ পরাজিত হলো। এবং তারপর সিলেট অঞ্চলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বসবাস শুরু করেন। এর কিছুকাল পর তার সাথে দেখা করার জন্য ইবনে বতুতা বাংলায় আসবে, ওইটা পরে। আমরা তাহলে আরেকটা বার দেখে ফেলি যে ভাই প্রথমে বখতিয়ার খলজি, বখতিয়ার খলজির পরে ইওয়াজ খলজি, ইওয়াজ খলজির পর নাসিরউদ্দিন মাহমুদ শাহ, নাসিরউদ্দিন মাহমুদ শাহ। বুঝলাম। সামনে আসি। এবার ওনারা এরকম ভাবে শাসনকর্তা পাঠিয়েছেন। ওনাদের শেষ যে শাসকটা, ওনাদের দিল্লি থেকে পাঠানো বা দিল্লির অনুমতি প্রাপ্ত, হয় দিল্লি থেকে পাঠাইছে না হলে দিল্লির অনুমতি পাইছে, এইরকম শেষ যে শাসকটা তার নাম ছিল বাহারাম খা বা বাহারাম খান। বাহারাম খা বা বাহারাম খান, ওই খায়ের পূর্ণরূপী হচ্ছে খান। আর এই বাহারাম খায়ের একজন দেহরক্ষী ছিল, বাহারাম খায়ের একজন দেহরক্ষী ছিল। দেহরক্ষীর নাম হচ্ছে ফখরা। বাহারাম খা, তার দেহরক্ষীর নাম ফখরা। আর এই ফখরা দেহরক্ষী মনিক মালিক যিনি বা মনিব যিনি, তাকে হত্যা করে। ফখরা বাহারাম খাকে হত্যা করে। হত্যা করে দেহরক্ষী দাবি করলো যে আজকে থেকে আমি এই অঞ্চলের শাসক এবং আমি স্বাধীন, এবং আমি স্বাধীন, দিল্লির কথা শুনবো না। এবং ফখরা নিজের নাম নিয়ে নিল ফখরুদ্দিন মোবারক শাহ, নিজের নাম নিয়ে নিল ফখরুদ্দিন মোবারক শাহ। হয়ে গেল স্বাধীন, হয়ে গেল বাংলা স্বাধীন। এতদিন পর্যন্ত দিল্লির কথা শুনেছি, দিল্লির বখতিয়ার খলজি, এওয়াজ খলজি, নাসিরউদ্দিন মাহমুদ শাহকে পড়ছি, পড়ার পর বড় সড় একটা লাভ দিছি, লাভ দিয়ে শেষ শাসকে চলে এসেছি বাহারাম খা। বাহারাম খাকে পরাজিত করে বা হত্যা করে দেহরক্ষী ফখরা, ফখরা তারপর নিজের নাম নিল ফখরুদ্দিন মোবারক শাহ। এটা কবের ঘটনা? এটা 1338-এর ঘটনা, এটা 1338-এর ঘটনা। এরপর ফখরা নিজের নাম নিল ফখরুদ্দিন মোবারক শাহ, ফখরুদ্দিন মোবারক শাহ। এবং সে বলল আমি কিন্তু স্বাধীন। তার মানে তিনি আমাদের এই বাংলার প্রথম স্বাধীন সুলতান, তিনি বাংলার প্রথম স্বাধীন সুলতান। তার রাজধানী ছিল সোনারগাঁওতে, রাজধানী ছিল সোনারগাঁওতে। এমন সময় সমুদ্রপথে, সমুদ্রপথে চট্টগ্রাম দিয়ে, সমুদ্রপথে চট্টগ্রাম দিয়ে আমাদের এখানে এসেছেন ইবনে বতুতা। সময় 1346, সময় 1346, সময় 1346। তিনি মূলত এসেছিলেন আমাদের সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহর সাথে দেখা করতে। তো তিনি সোনারগাঁও হয়ে, সোনারগাঁওয়ে আগমন করছে, তারপর সিলেটের দিকে দেখা করতে গেছে। ইবনে বতুতা বাংলাকে দোজখপুর নিয়ামত নামে অভিহিত করেন। অর্থাৎ এখানে অনেক প্রাকৃতিক দুর্যোগ হয়, এখানে অনেক দুর্ভিক্ষ হয়, এখানে অনেক যুদ্ধ বিগ্রহ হয়, কিন্তু স্রষ্টা এখানে অনেক নিয়ামত দিয়েছে। তো তাই এটাকে বলেছে দোজখপুর নিয়ামত, দোজখপুর নিয়ামত বলেছেন ফখরুদ্দিন, বলেছেন ইবনে বতুতা। এটা কোথায় বলছে? অবশ্যই বোঝাই যাচ্ছে ইবনে বতুতা তার বইতে বলেছে। কোথায় আর বলবে? ইবনে বতুতা তার বইতে বলেছে। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে এ বইয়ের নাম কি? বইয়ের নাম হচ্ছে কিতাবুর রিহালা, কিতাবুর রিহালা, অথবা ইবনে বতুতার সফরনামা, ইবনে বতুতার সফরনামা, ইবনে বতুতার সফরনামা। তাহলে ইবনে বতুতা কার সময় আসছে? ফখরুদ্দিন মোবারক শাহ। ফখরুদ্দিন মোবারক শাহ কার, মানে কার দেহরক্ষী ছিল? বাহারাম খার, প্রথম স্বাধীন সুলতান। সোনারগাঁওতে রাজধানী, সোনারগাঁওতে রাজধানী। এরপর ফখরুদ্দিন মোবারক শাহের পর গুরুত্বপূর্ণ শাসক হিসেবে যিনি বসেন, নাম তার শামসুদ্দিন ইলিয়াস শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রথম প্রকৃত স্বাধীন সুলতান,
আগের জন প্রথম স্বাধীন, উনি প্রথম প্রকৃত স্বাধীন, অর্থাৎ তিনি অনেক অঞ্চল জয় করে ফেলেছিলেন এবং পুরোপুরি ভাবে যে কোনো টাইমে দিল্লি ওনারা সরাই দিবে এই অবস্থা তার ছিল না। বেশ শক্তিশালী ভাবে তিনি বসে পড়েছিলেন। প্রকৃত নাম ছিল হাজী ইলিয়াস। হাজী ইলিয়াস শামস উদ্দিন, এটা তিনি উপাধি নিয়েছিলেন। শামস উদ্দিন ইলিয়াস তখন নাম হয়। ওনার পুরো উপাধি হচ্ছে শাহ ই বাঙ্গালা। শাহ ই বাঙ্গালা। তিনি পুরো বাংলার অধিকারী হওয়া প্রথম মুসলিম শাসক। এবার একটা জিনিস খেয়াল করে দেখেন, এটাও গত ক্লাসে বলা হয়েছিল, বাঙ্গালা এটা কোন ভাষার শব্দ? এটা কোন ভাষার শব্দ? মাথায় রাখবো, এটা একটা ফার্সি শব্দ। ফার্সি। তো ভাই ফার্সি কাদের ভাষা? ফার্সি মুসলিমদের ভাষা। তাহলে যদি পাল্টা প্রশ্ন করে কখনো যে বাঙ্গালা এই শব্দটি কোন আমলে প্রচলিত হয়, উত্তর হচ্ছে মুসলিম আমলে। এটি মুসলিম শাসন আমলে প্রচলিত হয়। আর কে নিজেকে শাহ ই বাঙ্গালা এই নামে পরিচয় দিত? শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ নিজেকে বাঙ্গালার শাহ বা বাঙ্গালার মালিক বলে পরিচয় দিত। বুঝতে পারলাম। এরপর আমরা আবারও বলছি, আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে 200 বছরের বিখ্যাত শাসকদেরকে আমরা পড়ছি। ঠিক আছে, একেবারে সিরিয়াল ধরে ধরে কিন্তু আমরা পড়ছি না। ওকে। এরপর গিয়াসুদ্দিন আজম শাহ। গিয়াসুদ্দিন আজম শাহ বাংলার সুলতানদের মধ্যে প্রথম তিনি মুদ্রার প্রচলন করেন। প্রথম মুদ্রা 1406 সালে বিখ্যাত চীনা পরিব্রাজক মা হুয়ান বাংলায় এসেছিল। ওনার সময় বিখ্যাত পরিব্রাজক মা হুয়ান, মা হুয়ান বাংলায় আসেন। এরপর পারস্যের কবি হাফিজ, পারস্যের কবি হাফিজের সাথে ওনার পত্র আলাপ ছিল। হাফিজ সিরাজি। পারস্য মানে ইরান, ইরানের সিরাজ নগরে তার জন্ম। সিরাজ নগরের নাম, নগরের নাম সিরাজ, এই কারণে ওনার নাম হাফিজ সিরাজি। তো গিয়াসুদ্দিন আজম শাহ অনুরোধ করছিল, আসেন একটাবার বাংলায় আসেন, ঘুরে যান, দেখে যান। হাফিজ আসে নাই। না এসে একটা কবিতা লিখে পাঠাই দিছে। না এসে একটা কবিতা লিখে পাঠাই দিছে। কবিতার নাম হচ্ছে দিওয়ান। কবিতার নাম দিওয়ান। এই নামের একটি কবিতা লিখে তিনি পাঠিয়েছিলেন। দিওয়ান, দিওয়ান। এরপর ওনার সভাকবি ছিল শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ সগীর রচিত প্রণয় উপেক্ষান ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখা প্রথম বাঙালি মুসলিম কবি রচনা করেছিল ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখা রচনা করে। আসলে রচনা করেছে বলতে বাংলা শিক্ষকরা আরো ভালো পড়াবেন এটা। মূলত এগুলো সবই হচ্ছে তখনকার সময় মধ্যযুগে। আমরা আমাদের জানি সাহিত্যের 3টা যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। ওই মধ্যযুগে অনেকগুলো প্রণয় উপাখ্যান রচিত হয়েছিল। এই প্রণয় উপাখ্যানগুলোর মূল কাহিনী, মূল বিষয়বস্তু সবই আগে মানে পারস্যের ভাষায়, ফার্সি ভাষায়, অন্যান্য ভাষায় রচিত হয়েছিল। আমরা নিজেদের মতো করে বাংলায় ভাবানুবাদের মতো করে রচিত করেছি। ঠিক আছে, কিন্তু নিজেই যেহেতু প্রথম বাংলায় রচনা, তাই বলা হয় ইউসুফ জুলেখা রচনা করেছেন শাহ মোহাম্মদ সগীর। বাট বাংলাতে উনি রচনা করছেন ঠিকই, কাহিনীটা ওনার নিজের। ব্যাপারটা এরকম না। কাহিনীটা অনেক আগেই ইসলামিক আহ যে কৃষ্টি, ইসলামিক সাহিত্য সংস্কৃতি সেখানে চলে আসছে। কোরআনে নবী ইউসুফ আলাইহিসসালামের কথা আছে। ইউসুফ জুলেখার প্রেম কাহিনী নিয়ে আগেই ফার্সি ভাষায় কাব্য কবিতা রচিত হয়েছে। তারপর সে একই ঘটনা নিয়ে বাংলায় রচনা করছেন ইউসুফ জুলেখা। এরপর গিয়াসউদ্দিন আজম শাহের পরবর্তীতে হিন্দু রাজা গণেশ বাংলার সিংহাসন দখল করে। এ পুরো সময়টা স্বাধীন সুলতানি আমল। স্বাধীন সুলতানি আমল আমরা বলতেছি, অর্থাৎ এই পুরো সময়টাই মুসলিমদের শাসনকাল ছিল। অল্প কিছু কালের জন্য হিন্দু রাজা গণেশ মূল শাসকদের বিদ্রোহ বিশৃঙ্খলার কারণে গণেশ শাসন কার্য নিয়েছিল। এরপর গণেশের ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করে কিছুকাল শাসন করেছিল গণেশের ছেলে। আচ্ছা, এরপর শুরু হলো হাবশি শাসন। হাবশিরা মূলত কৃতদাস ছিল। কৃতদাসরাই 6 বছরের জন্য ক্ষমতা নিয়েছিল। এই 6 বছর বিদ্রোহ, বিশৃঙ্খলা, অনাচারে ভরে গিয়েছিল। অনাচারে ভরে গিয়েছিল। এবার সবচেয়ে বিখ্যাত জন আলাউদ্দিন হোসেন শাহ।
আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহর রাজধানী ছিল এক ডালাতে, তাকে বাংলার আকবর বলা হতো। গৌড়ের ছোট সোনা মসজিদ তিনি নির্মাণ করেন। গৌড়টা কোথায় ভাই? গত ক্লাসে পড়ানো হয়েছে। গৌড় এটা এই জনপদ তৈরি করেছিল শশাঙ্ক। গৌড় জনপদ শশাঙ্ক তৈরি করে। গৌড় হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ, আমাদের চাঁপাইনবাবগঞ্জ। আর ভারতের মুর্শিদাবাদ, মালদহ, এগুলো। বাট মুর্শিদাবাদ হচ্ছে মূল জায়গা। কেন? কারণ গৌড়ের শশাঙ্কের সময় গৌড়ের মুর্শিদাবাদের নাম ছিল, দুঃখিত আবারও ভুল করেছি, গৌড়ের নাম ছিল কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণ। আর এটাই ছিল রাজধানী, এটাই ছিল রাজধানী। আরো অনেক বছর পরে মুর্শিদাবাদ নাম দিবে মুর্শিদ কুলি খান। এখনো মুর্শিদ কুলি খানের জন্ম হয় নাই, ঠিক আছে? আমরা অনেক আগের কথা বলছি। তো চাঁপাইনবাবগঞ্জ, বর্তমান ভারতের মুর্শিদাবাদ, মালদহ, এগুলো সব নিয়ে হচ্ছে গৌড়। গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেছে আলাউদ্দিন হোসেন শাহ। আর বড় সোনা মসজিদটা নির্মাণ করেছে তার ছেলে নাসিরউদ্দিন নুসরত শাহ। নুসরত শাহ। আরো কাহিনী আছে, সেটা হচ্ছে ভাই এটার নাম সোনা মসজিদ কেন? কারণ হচ্ছে এটা যে গম্বুজটা, গম্বুজটা হচ্ছে সোনালী রঙের, যে কারণে এটাকে স্বর্ণের মতো ঝকমক করে, তাই এটার নাম হয়েছে সোনা মসজিদ। এরপর আলাউদ্দিন হোসেন শাহ অনেক বেশি মুক্ত মনের অধিকারী ছিলেন, অর্থাৎ তিনি অন্য ধর্মের প্রচারে প্রসারে কোনো বাধা দেননি। তার সময়ে শ্রী চৈতন্যদেব বাংলায় বৈষ্ণব ধর্ম প্রচার করতেন। ওনার আমলেই শ্রী চৈতন্য দেব বাংলায় বৈষ্ণব ধর্ম প্রচার করতেন। আবারও একই কথা, বাংলা সাহিত্য মধ্যযুগ, বাংলা সাহিত্য মধ্যযুগ। এরপর এই চৈতন্য দেবকে নিয়ে কিন্তু আমরা দেখেছি অনেকগুলো কাব্য রচিত হয়েছে। আমি নিশ্চিত আপনারা বাংলার ক্লাসে সেই সব কাব্য পড়ে ফেলছেন। চৈতন্য, ওনার জীবনী নিয়ে, চৈতন্যদেব, শ্রী চৈতন্যদেব, ওনার জীবন কথা নিয়ে অনেকগুলো কাব্য রচিত হয়েছে, ঠিক আছে? কোনটা বিখ্যাত কাব্য, কোনটা শ্রেষ্ঠ কাব্য পড়তে হবে, ঠিক আছে? আমরা এখানে এগুলো পড়বো না। তারপর তিনি মধ্যযুগের বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। তার পৃষ্ঠপোষকতায় কাশিরাম দাস সংস্কৃত হতে মহাভারত বাংলায় অনুবাদ করেন। তার সেনাপতি মানে আলাউদ্দিন হোসেন শাহ সেনাপতি, আলাউদ্দিন হোসেন শাহ সেনাপতি পরাগল খান, পরাগল খানের পৃষ্ঠপোষকতায় শ্রীকর নন্দী রামায়ণ অনুবাদ করেন, রামায়ণ অনুবাদ করেন। এই সকল কারণে এই সময়কালকে বলা হয় বাংলার স্বর্ণযুগ, বাংলার স্বর্ণযুগ। তবে এখানেও কিন্তু আছে, পরীক্ষাতে যদি বলে বাংলার স্বর্ণযুগ কাকে বলা হয়, আপনি তাকাবেন স্বাধীন সুলতানি আমল। স্বাধীন সুলতানি আমল মানে পুরো এই 200 বছর হচ্ছে, এই 200 বছর হচ্ছে আমাদের ইতিহাসের স্বর্ণযুগ। আর যদি প্রশ্ন করে এই স্বাধীন সুলতানি আমলের স্বর্ণ যুগ কোনটা বা সবচেয়ে বিখ্যাত সময় কোনটা, হচ্ছে আলাউদ্দিন হোসেন সাহেবটা, আলাউদ্দিন হোসেন সাহেব। আশা করি ক্লিয়ার। স্যার, কিন্তু স্যার শ্রীকর নন্দী উনি কি রামায়ণ অনুবাদ করেন না মহাভারত, মানে যেটা লেখেন এটাই যে পর? ঠিকই লেখা আছে, শ্রীকর নন্দী রামায়ণ অনুবাদ করেছেন, আর কাশিরাম দাস সংস্কৃত থেকে মহাভারত অনুবাদ করেছেন। একজন মহাভারত, একজন রামায়ণ, দুইজন ওই যে দুই। পোড়াগুলি মহাভারত নাকি এরকম আছে, আবার ছুটিখানি মহাভারত কি? ওইটা হচ্ছে বাংলাতে আলাদা করা হয়, কারণ হচ্ছে ওই পরাগল খানের কারণে করেছিল। পরাগল খান হচ্ছে টাকা পয়সা দিয়েছিল, তাই পরাগলি মহাভারত বলা হয়ে থাকে। ওই মহাভারত রচনাতেও পরাগল খান হচ্ছে টাকা দিয়ে সাহায্য করেছিল। দুইটাতেই অবদান ছিল, দুইটাতেই ওনার অবদান ছিল, ঠিক আছে? পরাগল খানের দুইটাতে অবদান ছিল, এই কারণে পরাগলি মহাভারত বলা হয়, কারণ এখানেও টাকা দিচ্ছে। সো পরাগল খান যখন টাকা দিচ্ছে, তখন শাসককে আলাউদ্দিন হোসেন শাহ, ঠিক আছে? এই কারণে দুইবারই লিখেছে যে দুইটার মধ্যেই পরাগল খানের সাহায্য ছিল, আবার দুইটার সময় আলাউদ্দিন হোসেন শাহ ক্ষমতায় ছিল। ওকে, সামনের দিকে আসা যাক। নাসিরউদ্দিন নুসরত শাহ তিনি গৌড়ের কদম রসুল দুর্গ নির্মাণ করেন। কদম রসুল দুর্গ আমাদের এখানে পড়ে নেই, ভারতের গৌড়ে পড়ছে, ভারতের গৌড়ে পড়ছে। আমাদের এদিকে কোন তালে পড়ছে? ছোট সোনা মসজিদ। ছোট সোনা মসজিদটা আমাদের এদিকে পড়ছে, বড় সোনা মসজিদটা ভারতে। ছোট সোনা মসজিদটা যেহেতু আমাদের এদিকে পড়ছে, আমাদের এদিকে পড়া মানে কি? আমাদের এদিকে তো গৌড়ের একটাই জেলা, চাঁপাইনবাবগঞ্জ, এখানে পড়েছে। গৌড়ের ছোট সোনা মসজিদ কোথায় অবস্থিত?
চাঁপাইনবাবগঞ্জে। এবার আমার পাল্টা একটা প্রশ্ন, এই ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে একজন বিখ্যাত বীরের সমাধি আছে, প্রশ্ন হচ্ছে নাম কি তার? গৌড়ের ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে, আরো স্পেসিফিকলি বলে চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদের প্রাঙ্গণে বা পাশে একজন বীরের সমাধি আছে, কবর আছে, নাম কি সেই বীরের? বলে ফেলেন ঝটপট। ও মাই গড, আমি বসে পড়েছি, আপনারা একটু বলেন। হ্যাঁ, কেউ দেখে কিছু বলে না। না, আপনারা যেহেতু বলবেন না তাই আর কি করে, আমি বলি। প্রশ্নটা আবার একটু বলেন না প্লিজ। হ্যাঁ অবশ্যই, প্রশ্নটা হচ্ছে গৌড়ের ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে বা চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে একজন বীরের কবর রয়েছে বা সমাধি আছে, প্রশ্ন হচ্ছে বীরের নাম কি? খুবই সহজ প্রশ্ন। স্যার যতটুকু জানি বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর আছেন। সাবাস, মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর এখানে। আমি বীর বলে কিছুটা আপনাদেরকে কনফিউজ করার চেষ্টা করেছি। বিভ্রান্ত করে দিছেন। একদম, তিনি হচ্ছেন মহিউদ্দিন জাহাঙ্গীর, আমাদের মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠদের মধ্যে শেষ যিনি শহীদ হয়েছিলেন যুদ্ধের মাত্র 2 দিন আগে। যুদ্ধের শেষ হওয়ার মাত্র 2 দিন আগে 14ই ডিসেম্বর উনি শহীদ হয়েছিলেন। মহিউদ্দিন জাহাঙ্গীর, ওনার কবর ছোট সোনা মসজিদের পাশে। মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর ছোট সোনা মসজিদের পাশে। মুক্তিযুদ্ধের ক্লাসে আমরা ওনাকে নিয়ে বলবো। উনি সেনাবাহিনীর লোক ছিলেন, ক্যাপ্টেন ছিলেন, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। সেনাবাহিনীর পদ পদবিও জানতে হবে যে কে কোন বাহিনীর ছিল, মানে কোন বাহিনীর কি পদে ছিল। উনি সেনাবাহিনী ছিল, ক্যাপ্টেন ছিল, 14ই ডিসেম্বর শহীদ হয়েছিল, কবরস্থ করা হয়েছে ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে। নাসির উদ্দিন নুসরাত শাহ হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহের ছেলে। উনি হচ্ছে মূলত শেষ দিকে, শেষ বিখ্যাত 1532, সময়কাল শেষ হয়ে আসতেছে। এরপর আদিনা মসজিদ নির্মাণ করেন সুলতান সিকান্দার শাহ। বাংলায় এই তুর্কি আমলটাতে এনারা সবাই তুর্কি বংশোদ্ভূত ছিল বা বেশিরভাগই তুর্কি বংশোদ্ভূত, এই কারণে বলেছে তুর্কি আমল। ঘন ঘন বিদ্রোহ সংগঠিত হতো বলে এই জায়গাটাকে বুলগাকপুর বা বিদ্রোহের নগরী বলা হতো। শেষ স্বাধীন সুলতান ছিল গিয়াসুদ্দিন মাহমুদ শাহ। গিয়াসুদ্দিন মাহমুদ শাহ, গিয়াসুদ্দিন মাহমুদ শাহকে 1538-এ পরাজিত করেন আরেক ব্যক্তি, যেই ব্যক্তি পরবর্তীতে আমরা দেখব হুমায়ুনকে পরাজিত করে দখল নিয়ে নেবেন দিল্লির সিংহাসনের। নাম তার শের শাহ, নাম হচ্ছে শের শাহ। 1538-এ তিনি দখল করে ফেলেন গৌড়। প্রথমে তিনি গৌড় দখল করছিল, গৌড় আপনাকে চিনাইছি, আমাদের চাঁপাইনবাবগঞ্জ, ভারতের মুর্শিদাবাদ, এই জায়গাটা নিয়েছিল গৌড় দখল করছিল শেরশাহ। পরবর্তীতে শেরশাহ বাংলাও দখল করে ফেলেন। শেরশাহর বাংলা দখল করার মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের এই স্বাধীন সুলতানি আমল। এরপর শেরশাহ শাসন করতে শুরু করছে। অন্যদিকে দিল্লির কি অবস্থা? দিল্লি 1526-এই ঢুকে গেছে মোগলদের কাছে, মোগলদের হাতে চলে গেছে। এরপর 1526-এর কিছু বছর পর আমাদের বাবর মারা গেছে। বাবরের মারা যাওয়ার পর হুমায়ুন বসছে, বাবরের ছেলে। হুমায়ুনের সাথে শেরশাহ লড়াই হয়েছে, শেরশাহ তারপর হুমায়ুনকে হারিয়ে দিল্লি সিংহাসনে বসে গেছে। তারপর কি ঘটলো সেটা আমরা জানবো পরের ক্লাসে। আজকে ক্লাস আমাদের এতটুকুই ছিল। মোটামুটি আমরা যতটুকু পেরেছি, যতটুকু গভীরে যাওয়া সম্ভব, খুবই অল্প গভীরে গেছি, আলাপ আলোচনা করেছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের যার কাছে যে বই থাকুক সে বই থেকে পুরো ঘটনাটা আরেকটা বার বিস্তারিত পড়ার জন্য। সবচেয়ে ভালো হয় নবম দশম শ্রেণীর একটা বই আছে, ইতিহাস ও বিশ্ব সভ্যতা। এই বইটা যদি একটা বার পড়তে পারেন, এই বইটা থেকে আমাদের বিসিএস এর ইতিহাসের প্রশ্নগুলো এসে থাকে। সে বইটা একটাবার পড়ে ফেলবেন। পরের ক্লাসে আমরা কথা বলা শুরু করব শেরশাহ 1526 বাবরের সিংহাসনে বসা তখনকার থেকে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ আপনাদের সবাইকে।